আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো মোটামুটি আমরা সিআরপিসিটা টোটালটা শেষ করেছি। তো আজকে অলরেডি আমরা পিডিএফটা দিয়ে দিয়েছি। আজকে টোটাল যে সিআরপিসির উপরে আমাদের 20 মার্কের জন্য আমরা বার কাউন্সিলে পরীক্ষা দিব। তো অনেকের কাছে তারপরেও অনেকটা কঠিন মনে হয়। তো আজকে এই পিডিএফ এর মধ্যে যেগুলো আপনার ইয়েলো কালার আছে, যদি এই সেকশনগুলো শুধুমাত্র আপনি পড়েন, 20-এর মধ্যে 16 আপনার জন্য যথেষ্ট। তো আমরা যে কাজটা করব, যেই এখানে অনেকগুলা সেকশন বাদ দেওয়া আছে, তারপরও আরো কিছু ইয়েলো করা আছে। তার মানেটা হচ্ছে যেই সেকশনগুলো ইয়েলো করা আছে এগুলো আপনি কোনো অবস্থায় বাদ দিতে পারবেন না। যদি শুধু এই সেকশনগুলোও পড়েন, আপনি 20-এর মধ্যে 16 আপনার অ্যান্সার করা সম্ভব। এর বাইরে আপনার যাওয়ার কিন্তু দরকার নাই। আর কিছু সেকশন আছে মোটামুটি, যদি আপনি 20-এ 20 পাইতে চান সেগুলোও পড়তে হবে। বাকিগুলো একদম আপনার টোটালি দরকার নাই, যেহেতু মোটামুটি আমরা আর মাত্র 2 মাস সময় পাবো। জাস্ট অক্টোবর নভেম্বর তো শুরুই হচ্ছে। তো এখন থেকে আমাদের যে পড়াশোনাটা হবে সেটা হচ্ছে জাস্ট যেটা আমাদের কাজে লাগবে, প্রয়োজনে সেটা আমরা 10 বার করে রিভিশন দিব। যেগুলো আমাদের ছোটোখাটো দরকার নাই। আর 100টা এমসিকিউর মধ্যে আমাদের টার্গেট থাকবে আমরা 80টা অ্যান্সার করব। কখনো 100টার মধ্যে 100টা আপনি টার্গেট করে নিজেকে এত টেনশন নিয়ে লাভ নাই। তার চাইতে ভালো আপনি 80টা অ্যান্সার করবেন। যেইটা আপনি পড়বেন ওইটা যাতে আপনার এমন বিশ্লেষণভাবে আপনি পড়তে পারেন যে আপনি 6 মাস পরেও যাতে ওই বইটা দেখলে আপনার মনে পড়ে যে এর ভিতরে কি ছিল, কি কি আছে। আমরা তাহলে এইখানে আমরা কোনো বাংলা রাখি নাই, কারণটা হচ্ছে যে ধীরে ধীরে আপনি আইনজীবী হবেন, আপনার জানেন অলরেডি আমরা সেকশনগুলো পড়ে আসছি। তো পাশাপাশি আমি বাংলায় বলে দিব, আপনি প্রয়োজনে এই পিডিএফটা প্রিন্ট করে নেবেন। নিয়ে আপনি বারবার হাতের মধ্যে দেখবেন যে কোন সেকশনের ভিতরটা আপনার মনে পড়তেছে, কোনটা আপনি ভুলে গেছেন। এটা জাস্ট আপনি কাজে লাগাবেন। যেটা ভুলে গেছেন বই খুলে দেখবেন, প্রয়োজনে আমাদের হ্যান্ডনোটগুলো খুলে দেখবেন। তো শুরু করি তাহলে আমরা মোটামুটি। আর প্রয়োজনে এই যে ভিডিওটা আছে, প্রয়োজনে আপনি এটা অডিও দিয়ে 10 বার শুনেন পরবর্তীতে, যাতে সেকশন নাম্বারগুলো আপনার শুনতে শুনতেই মুখস্থ হয়ে যায়, অন্য কিছু আপনার করতে লাগবে না। তো আমরা শুরু করি তাহলে। আজকের আলোচনায় যেটা চলে আসবে আমাদের, যেহেতু আমরা পড়তেছি কি ফৌজদারি কার্যবিধি, তো বুঝতেই পারতেছি একটা ক্রিমিনাল মামলার পদ্ধতি আমরা পড়বো। তো এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আদালতের পরিচিতি। আমরা সবাই জানি, প্রয়োজনে আপনার পড়ার টেবিলের সামনে রাখবেন, অথবা গ্রুপে আমরা একটা ইমেজ দিয়ে দিয়েছি, ফটো দিয়ে দিয়েছি, ওইটা প্রিন্ট করে রাখে দিবেন, আপনি ভুলবেন না। নাম্বার 6 নাম্বার যে সেকশনটা আছে এটা সর্বাবস্থায় আপনার জন্য গুরুত্বপূর্ণ। এখানে 3-4 প্রকারের এমসিকিউ হইতে পারে। যে ক্লাসিফিকেশন অফ ক্রিমিনাল কোড, ফৌজদারি আদালত কত প্রকার, এখান থেকে নানা প্রকার ভাবে কি হইতে পারে, এমসিকিউ কিন্তু হইতে পারে। কারণ এটার ভিতরে আমরা পড়লে প্রথমে পাই যে 2 প্রকার দেওয়া আছে। ফৌজদারি আদালত 2 প্রকার, দায়রা আদালত আর হচ্ছে আমাদের ম্যাজিস্ট্রেট আদালত। তারপরে আবার বলা হচ্ছে যে ম্যাজিস্ট্রেটরা হচ্ছেন 2 প্রকার, বিচারিক ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারপরে আবার বলা হচ্ছে যে বিচারিক ম্যাজিস্ট্রেট হচ্ছেন আমার আবার 4 প্রকার। তাহলে এই একটা জায়গা থেকে আপনার 3টা জিনিস মুখস্থ রাখতে হবে। যে কোনো একটা তারা দিতে পারে এবং তাদের ব্যাপার নাও দিতে পারে। কিন্তু 6 নাম্বার সেকশনটা একদম 100তে 100 আপনি লাল কালিতে দাগিয়ে রাখেন, এটা আপনার জন্য যথেষ্ট। এর পরবর্তীতে এই 9 থেকে যে 12 আছে, এখানে আপনার পড়ার কিছুই নেই, জাস্ট এইটা আপনি অলরেডি জানেন। এতটুকু জাস্ট মনে রাখবেন, 9 নম্বরে দায়রা আদালতের কথা বলে 3জন বিচারক থাকে, এটা মুখস্থ করার কিছুই নেই, আমরা অলরেডি জানি। 10 নম্বরে জাস্ট এতটুকু মনে রাখবেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিলেটেড আলোচনা আছে, আর কিছু ভিতরে দরকার নাই। যদি একান্তই মনে রাখতে চান যে সরকার চাইলে কমিশনার অফ পুলিশ যারা আছে মেট্রোপলিটন এলাকায়, এদেরকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বানাইতে পারে। যদি 10 নম্বরে একান্ত মনে রাখতেই চান, তাহলে পুলিশ কমিশনারকে সরকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিতে পারে। আর 11 নম্বরে যদি আপনি মনে রাখতে চান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে এতটুকু মনে রাখতে পারেন যে সরকার যদি চায় হাইকোর্ট বিভাগের সাথে আলোচনা করে কি করতে পারে, যেই কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিচারিক ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিতে পারে যতদিন তার দরকার। আর যতদিন উনি বিচারিক ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করতে পারবেন না। জাস্ট এই শব্দটা। আর স্পেশাল ম্যাজিস্ট্রেটটার ক্ষেত্রে এখানে নর্মালি দরকার নাই, তারপরও সেকশন নাম্বারটা মাঝে মধ্যে আসতে পারে যে স্পেশাল ম্যাজিস্ট্রেট কত ধারায় দেওয়া আছে। তো এই জন্য 12 নম্বরটার ধারাটাই গুরুত্বপূর্ণ। আর ভিতরে 2টা কথা বলে, চাইলে আপনি মনে রাখতে পারেন, না চাইলে নেই।
একটা হচ্ছে যে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্পেশাল, আর একটা হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেট স্পেশাল, দুটোই আর কিছু না। তো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্পেশালের ক্ষেত্রে সরকার নিজে থেকে নিজে দিতে পারবে, হাইকোর্টের পারমিশন বা আলোচনা করার দরকার নাই। আর যদি বিচারিক ম্যাজিস্ট্রেট হয় তাহলে হাইকোর্টের সাথে আলোচনা করে দিবে, জাস্ট এতটুকুই। তাহলে এই 6 থেকে 12 এই টোটালটাই হচ্ছে আমাদের একটা কনসেপ্ট। তাহলে আপনি পড়াশোনাটা কনসেপ্ট ভিত্তিক করেন, প্রয়োজনে আপনি গল্প আকারে নিজেকে সাজান যে 2 প্রকারের ফৌজদারি আদালত আছে, আমাদের 2 প্রকারের ম্যাজিস্ট্রেট আছে, বিচারিক এবং নির্বাহী, আবার বিচারিক ম্যাজিস্ট্রেট হচ্ছে আমাদের 4 প্রকার। এরপরে আমরা এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট 10-এ পাই, বিচারিক ম্যাজিস্ট্রেট 11-তে পাচ্ছি, 12-তে স্পেশাল ম্যাজিস্ট্রেট, জাস্ট এই কয়টা শব্দ শেষ, আর কিন্তু কিছুই নেই। এরপরে জাস্টিস অফ পিস এই শব্দটা একটু মনে রাখবেন। আসলে জাস্টিস অফ পিস এক শব্দ মনে রাখতে পারেন যে সমাজে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য যাকে নিযুক্ত করা হচ্ছে সেই হচ্ছে জাস্টিস অফ পিস। তো এটার ক্ষেত্রে 2টা সেকশন থাকতো, তো 22 নাম্বারটা আমাদের কোনো কাজের না, তারপরে আপনি চাইলে এটার সাথে রিলেট করে মনে রাখতে পারেন যে 22 নাম্বার ধারার অধীনে সরকার নিয়োগ দিতে পারে বাংলাদেশি যে কোনো নাগরিককে যে কোনো স্থানীয় এলাকার জন্য। তো এটা আমাদের অতটা গুরুত্বপূর্ণ না। এখানে মাঝে মধ্যে 2 প্রকারের প্রশ্ন আসে, একটা হচ্ছে সেকশন নাম্বারটাই জিজ্ঞাসা করে যে এক্স অফিসো। তো এই শব্দটার ইংরেজি মনে রাখবেন, এক্স অফিসো, এটা একটা ল্যাটিন ফর্ম, এটা হচ্ছে পদাধিকার বলে, মানে অফিসের ক্ষমতা বলে। তাহলে এই এক্স অফিসো বলে জাস্টিস অফ পিস কত ধারায় আছে এটা গুরুত্বপূর্ণ, ধারা জিজ্ঞেস করে। অথবা আরেকটা আসতে পারে যে কারা কারা হইতে পারেন। তো সুপ্রিম কোর্ট যেহেতু সারা বাংলাদেশের উপর কন্ট্রোল আছে, তাহলে যারাই সুপ্রিম কোর্টের বিচারক, সেটা হাইকোর্ট হোক আর আপিল বিভাগ হোক, সেখানে কোনো সমস্যা নেই, তারা সারা বাংলাদেশের জন্য জাস্টিস অফ পিস। দায়রা হইলে দায়রা তার নিজস্ব এখতিয়ারভুক্তর জন্য জাস্টিস অফ পিস, মেট্রোপলিটন হইলে সে তার অঞ্চলের জন্য। তো এইভাবে জাস্ট থিওরিটা মনে রাখতে পারেন। 2টা জিনিস চাইতে পারে, সেকশন নাম্বার কত, অথবা চাইতে পারে যে কারা, 4টা অপশন দিয়ে বলবে যে নিজের কোন ব্যক্তি। নর্মালি থাকলে ওইটা ওই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কথাটা থাকবে। তাইলে আপনি এটা মনে রাখবেন যে ডিএম যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন উনি জাস্টিস অফ পিস না। যেভাবে এমসিকিউর অপশন থাকুক, আপনি দেখবেন যে একটা অপশন থাকবেই যে ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জাস্টিস অফ পিস কিনা। তাহলে এইটা আপনি নিয়ে নেন যে জাস্টিস অফ পিস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হইতে পারে না। তাহলে আপনার বাকিগুলো মনে না রাখলেও চলবে। প্রয়োজনে আপনি পাশে 25-এর পাশে লিখে রাখেন লাল কালিতে যে যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন এরা জাস্টিস অফ পিস না। তাহলে ভিতরে আর কি আছে এতজনের আপনার ঝামেলাটা লিখতে হবে না। এরপরে চলে যাই আমরা সরাসরি 29-এর বি। এখানে আমরা শুধু এই শব্দটার উপর আপনি জোর দিবেন, কোট আনকোট আপনাকে এটা দিতে পারে যে জুবেনাইল এর বয়স কত, জুবেনাইলের বয়স কত, জাস্ট এই শব্দটাই গুরুত্বপূর্ণ, আর কিছু না। জুবেনাইলের বয়স কত, বয়স হচ্ছে 15 বছর পর্যন্ত। তাহলে এই শব্দটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে জুবেনাইল আছে 15 বছর পর্যন্ত। যদি কোনো কিশোর, বা এখানে আরেকটা শব্দ ব্যবহার করা হয় ইংরেজিতে ইউথফুল অফেন্ডার, মানে যারা কৈশোর অবস্থায় আছে 14-15 বছরের বাচ্চা, এদেরকে বলা হয় ইউথফুল অফেন্ডার। যেটা আমরা 399-তে এই শব্দটাও পাই যে এদেরকে জেলখানায় রাখা হয় না, এদেরকে সরকার নির্ধারিত বিভিন্ন যে সংশোধনাগারে রাখা হয়। তাহলে দুটো একসাথে আপনি রিলেট করে নেন, 29-এর বিয়ের সাথে 399টাও আপনি একসাথে লিখে রাখেন যে এদের জুবেনাইলদেরকে শাস্তি দিলেও এদেরকে জেলখানায় রাখা হয় না। এই শব্দটা প্রয়োজনে আপনি আপনার যে বই আছে অথবা গাইড আছে ওইটার সাথে আপনি নোট করে নেবেন। তাহলে জুবেনাইল মানে হচ্ছে 15 বছর পর্যন্ত, আর এদেরকে 399 ধারা আমাদেরকে বলতেছে জেলখানায় রাখা যাবে না, এদেরকে সরকারি স্পেশালি একটা সংশোধনাগার বানাবে, সেখানে রাখবে। আর এদের বিচার প্রক্রিয়াটাও আমরা জানি যে এদের বিচারটা নর্মালি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন অথবা সরকার যদি কোনো স্পেশাল ম্যাজিস্ট্রেটকে অ্যাপয়েন্ট করে তারাই বিচার করবে, অন্য কোনো ম্যাজিস্ট্রেট এই মামলার বিচারটা করবে না। এরপরে 29-এর সি। তো এখানে 29 সিটা নর্মালি এমসিকিউর মতো অপশনে নাই, এটা থেকে এমসিকিউ আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু এটা দেওয়ার মেইন কারণটা হচ্ছে এটার সাথে আমাদের ওই যে 33-এর এটা আপনার শুধু একা পড়লে মনে থাকবে না। তো এই জন্য আপনি যখনই 29-এর সি পড়বেন সাথে 33-এ মিলিয়ে নেবেন। নর্মালি আমরা কি জানি যে আগে 32টা আমরা পড়ে আসি যে বর্তমানে আমাদের ম্যাজিস্ট্রেটরা কি পরিমাণ শাস্তি দিতে পারে। তো সেটা আমরা বলছি যে 532 মনে রাখলে আপনার এখন ইজি হয়ে যাবে সংশোধনীর পরে
যে 5 বছরের পর্যন্ত শাস্তি 5 লাখ টাকা, 3 বছর পর্যন্ত 3 লাখ, 2 বছর পর্যন্ত 2 লাখ। এখন যখন কোনো ম্যাজিস্ট্রেটকে কি করা হয়, 29-এর সি এ সরকার স্পেশাল ক্ষমতা দেয়, উনি ম্যাক্সিমাম 33-এর বলে যে 7 বছর পর্যন্ত কারাবাস দিতে পারে। তাহলে আপনি আগে 32 পড়বেন যে ম্যাজিস্ট্রেট কতদিন শাস্তি দিতে পারে। ফার্স্ট ক্লাস হইলে 5 বছর 5 লাখ, সেকেন্ড ক্লাস 3 বছর 3 লাখ, আর থার্ড ক্লাস হইলে আপনার 2 বছর 2 লাখ। এখন যদি এদেরকে সরকার স্পেশালি ক্ষমতা দেয় তাহলে ম্যাক্সিমাম পারবে 7 বছর পর্যন্ত কারাবাস। এতটুকু, এটা কে বলতেছে 33-এর এ। তাহলে এই তিনটা সেকশন আপনি একসাথে মিলাবেন, আপনার একটা কনসেপ্ট আকারে মনে থাকবে। কারণ পড়াটা আপনি প্রতিটা সেকশন মনে রাখতে পারবেন না, কনসেপ্টটা মনে থাকলে অটোমেটিক সেকশন আপনার কিন্তু চলে আসবে। আর এই যে 31-এর মধ্যে যে জিনিসটা মনে রাখবেন যে দায়রা হাইকোর্ট বিভাগ কি শাস্তি দিতে পারে, মুখস্থ করার কিছুই নেই, তারা সবকিছু পারে। তারপরে ধরেন যে দায়রা অতিরিক্ত কি পারে, তারা সবকিছু পারে, শুধু মৃত্যুদণ্ড হইলে হাইকোর্টের কনফার্মেশন লাগে। আর এইখানে যেটা মনে রাখবেন সেটা হচ্ছে ওই যে আমাদের যুগ্ম দায়রা জজ, প্রয়োজনে আপনি এটার পাশে হাইলাইট করে রাখবেন যে এই যে আমাদের যুগ্ম দায়রা জজ যিনি আছেন উনার ক্ষেত্রে হচ্ছে সমস্যাটা, যত ঝামেলা তার কাছ থেকে, এমসিকিউ তার কাছ থেকে আসে। উনি ম্যাক্সিমাম শাস্তি দিতে পারেন কতদিন, 10 বছর। আমরা আপিল অপশনে পড়ছি, উনি যদি 5 বছরের বেশি কারাদণ্ড দেন তার আপিলটা হাইকোর্টে পড়তে হয়। তাহলে এই দুইটা জিনিস আমরা একসাথে বুঝে নিব। যুগ্ম দায়রা ম্যাক্সিমাম 10 বছর শাস্তি দিতে পারেন, তবে উনি 5 বছরের বেশি শাস্তি দিলে আপিল করতে হবে কোথায়, হাইকোর্টে। একসাথে মিলিয়ে নেন, পড়াটা একদম ছোট হয়ে যাবে, সংক্ষিপ্ত। এরপরে যদি আমরা দেখি, মোটামুটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে 32টা আমরা অলরেডি পড়ে ফেলছি। 33-এর মধ্যে, 33-এর আগে কনসেপ্টটা মনে রাখবেন, ভিতরে অত ঝামেলা যাওয়ার দরকার নেই। নর্মালি আমরা প্যানাল কোডে কি জানি, একজন ম্যাজিস্ট্রেট বা শাস্তিগুলার ক্ষেত্রে আমরা কি পানিশমেন্ট আছে, জেল আছে, সাথে জরিমানাটাও আছে, অথবা দুইটাই আছে, অথবা কোথাও শুধু অর্থদণ্ড আছে। এখন ধরেন যে যেই সমস্ত মামলায় বলা আছে যে শাস্তি এবং হচ্ছে কারাবাস এবং হচ্ছে অর্থদণ্ড, এখন ওই অর্থদণ্ড অনাদায়ে কতদিন পর্যন্ত কারাবাস দেওয়া যাবে তার ক্যালকুলেশন এখানে। একজন ম্যাজিস্ট্রেট একজন আসামিকে 5 বছরের শাস্তি দিল, 10,000 টাকা জরিমানা করলো। এখন ম্যাজিস্ট্রেট ধরে নিল যে উনি টাকাটা দিবে না, তাহলে ওই টাকা যেহেতু দিবে না, তার আরো এডিশনাল কতদিন শাস্তি দেওয়া যাবে, এর ক্যালকুলেশনই হচ্ছে আমাদের 33। তাহলে আপনি এটার পর যদি আপনার মনে না থাকে, ছোট্ট করে লিখে রাখেন যে অর্থদণ্ড অনাদায়ে কতদিন শাস্তি দেওয়া যাবে তার হিসাব। তাহলে সেকশনটার হেডিংটা দেখলে আপনার মনে আসবে, আর কিছু কিন্তু আমাদের দরকার নেই। তার এই হিসাবটা চাইলে একটু শুধু মনে রাখতে পারেন যে আসলে ম্যাজিস্ট্রেট অর্থদণ্ড অনাদায়ে কতদিন পরিমাণ পর্যন্ত শাস্তি দিতে পারবে। এর ক্যালকুলেশন আমরা অনেকবার কিন্তু পড়িয়েছি, সাইটে আপনি চাইলে সংক্ষেপে করে সেখানে লিখে রাখবেন, আপনার কাজে আসবে। এটা হচ্ছে ওই ম্যাজিস্ট্রেট ওই মামলার জন্য, ওই ম্যাজিস্ট্রেট যেই ক্ষমতা সর্বোচ্চ, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাসের, এদের যে সর্বোচ্চ শাস্তি দেওয়ার ক্ষমতা এর 4 ভাগের 1 ভাগ। মানে ওই যে 5 বছরকে আমরা 4 ভাগ করব, 3 বছরকে 4 ভাগ করব, 2 বছরকে 4 ভাগ করব, এর ম্যাক্সিমাম 1/3, 1/4 পর্যন্ত দিতে পারবে। তার মানে হচ্ছে যে আমরা যদি ধরি যে কোনো ম্যাজিস্ট্রেট 8 বছর শাস্তি দিতে পারে, 4 ভাগ করব, তাহলে ম্যাক্সিমাম 2 বছর পর্যন্ত দিতে পারবে অর্থদণ্ড অনাদায়। এরপরে আমরা চলে আসি আমাদের 35-এর ক্ষেত্রে আমাদের যে জিনিসটা বলে, এটা একটু পেঁচানো, তবে এটাকে এমসিকিউর জন্য তো ভিতরে যাওয়ার দরকার নাই, জাস্ট এতটুকু মনে রাখবেন। একটা বিচারে যদি একাধিক অপরাধের বিচার হয় কোনো আসামির বিরুদ্ধে, এখন আদালত যে শাস্তিটা দিবে সেই দেওয়ার প্রক্রিয়াটা কেমন হবে। একজনের বিরুদ্ধে চুরি, একজনের বিরুদ্ধে মিসচিপ, একজনের বিরুদ্ধে ধরেন যে আরো ছোটখাটো নানা প্রকার অপরাধ দিয়ে একসাথে ট্রায়াল হচ্ছে। তো এখানে বলতেছে যে সিভারাল অফেন্সের জন্য ওয়ান ট্রায়ালে ম্যাক্সিমাম যে শাস্তিটা, এইটার পরিমাণটা একটু মনে রাখবেন। যদি আদালত বিচার করে, আদালত বলতে আমরা বুঝতে পারতেছি কে বিচার করবে, হয় করবে আমাদের দায়রা, অথবা অতিরিক্ত, অথবা যুগ্ম। ম্যাক্সিমাম এরা পারবে 14 বছর। তাহলে এরা ম্যাক্সিমাম কত পারবে, 14 বছর। আর ম্যাজিস্ট্রেট হইলে তার ক্ষমতার দ্বিগুণ, ম্যাজিস্ট্রেট হইলে তার ক্ষমতার দ্বিগুণ। এখন এখান থেকে ক্রিয়েটিভ এমসিকিউ হইতে পারে। তো এই আদালত তো 14 বছর পারবে, কিন্তু ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে আপনি মনে রাখবেন কিভাবে, কারণ আপনাকে বলবে না যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট,
বলবে যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেই এক ট্রায়ালে যদি একাধিক অপরাধের বিচার করে কতদিন পর্যন্ত দিতে পারবে, তাইলে আপনাকে এই 532টা ওইটা মনে রাখতে হবে। তাহলে ফার্স্ট ক্লাস মানে হচ্ছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস মানে হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর থার্ড ক্লাসের বর্তমানে অস্তিত্ব নাই। তাহলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হইলে 10 বছর হবে, সেকেন্ড ক্লাস শুধু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হইলে 6 বছর হবে। এইটা একটু মনে রাখবেন নিজের মতো করে, কারণ জাস্ট যারা এমসিকিউ করে তারা চায় যে আপনি সেকশনটা বুঝে নিজের মতো করে বিশ্লেষণ করতে পারতেছেন কিনা। একদম হুবহু যে এখানে লেখা আছে ফার্স্ট ক্লাস, আপনাকে বলবে ফার্স্ট ক্লাস কতদিন, এটা না। আপনি বাস্তব আদালতের সাথে আপনার যোগাযোগ আছে কিনা, যে ফার্স্ট ক্লাস মানে যে সিনিয়র জুডিশিয়াল, সেকেন্ড ক্লাস মানে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এইটুকুই যাচাই করা, আর কিছু না। তাহলে এই সেকশনটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরের যে সেকশনটা দেওয়া আছে আমাদের 35-এর এ, এইটা থেকে এমসিকিউ অলরেডি হইছে, তবে এখানে দুইটা কথা বলা আছে, আর কিছু না। 35-এর এতে দুইটা এমসিকিউ হইতে পারে। একটা যেটা হচ্ছে যে একজন ব্যক্তি যতদিন সে জামিনে থাকে, যতদিন পুলিশ হেফাজতে থাকে, তার যখন ফাইনালি শাস্তি অ্যানাউন্স করা হবে, যতদিন মাঝখানে সে জামিনে যে পুলিশ হেফাজতে ছিল, জেলখানায় যতদিন কাটিয়েছে, তার মূল শাস্তি থেকে ওই সময়সীমাটা আমরা বাদ দিব। ধরেন যে কেউ 2 বছর যাবৎ জেলে ছিল, তারে 5 বছরের শাস্তি দিল, তাহলে আমরা ওই 5 বছর থেকে তার কি করব, 2 বছর বাদ দিব, তাহলে সে কি করবে, 3 বছর জেলে থাকবে। এখন যে এমসিকিউটা হয় যে যদি অলরেডি দেখা যায় যে ইনি 6 বছর যাবৎ জেলেই আছেন, তারে শাস্তি দেওয়া হয়েছে 5 বছর, তো এই ক্ষেত্রে কি করব, তখন বলে যে তাকে ইমিডিয়েট রিলিজ করে দিব, কোনো অর্থদণ্ড থাকলে এটা মওকুফ হবে। এটাতেই কনফিউশন লাগে। নর্মালি অর্থদণ্ড মওকুফ হয় না, কিন্তু যেহেতু এই বেচারাকে আমরা বেশি দিন অন্যায়ভাবে জেলে রাখছি, তো এই জন্য আইন বলতেছে যে তাদেরকে আমরা কম্পনসেশন করি, তারে মুক্ত দিয়ে দিই। তাহলে যদি অলরেডি আসামি বেশি দিন জেল খাটে, তাহলে ইমিডিয়েট তাকে রিলিজ করতে হবে, তার অর্থদণ্ড থাকলে সেটাও মওকুফ। জাস্ট একটুই আমাদের জন্য, আর এত কিছু ভিতরে কিন্তু নাই। এরপরে আমাদের যে জিনিসটা হচ্ছে ম্যাজিস্ট্রেটদের যে ক্ষমতা, 36 আর 37, এটা শুধু সেকশন নাম্বারটা মনে রাখার জন্য, আর কিছু না। আর সাথে আমাদের ওই যে শিডিউলের হচ্ছে 3 আর 4, এইটা একসাথে মনে রাখবেন, আসতে পারে যে ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা কত ধারায় আছে বা কত তফসিলে আছে। তাহলে ধারা হচ্ছে 36, তফসিল হচ্ছে 3, আর স্পেশাল ক্ষমতা 37, আমাদের তফসিল হচ্ছে 4। এখন এই সাধারণ ক্ষমতার স্পেশাল ক্ষমতা কি অলরেডি আমরা পড়ছি। যেমন সাধারণ ক্ষমতায় প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট জবানবন্দি করতে পারে, রিমান্ড দিতে পারে, কিন্তু স্পেশালি ক্ষমতা দেওয়া না থাকলে সেকেন্ড ক্লাস কিন্তু পারে না। তো এই যে ক্ষমতাটা দেওয়া আছে ওইটা ওই শিডিউলে বলা আছে যে সেকেন্ড ক্লাসের এইটা হচ্ছে তার এডিশনাল ক্ষমতা। তো ওইখান থেকে আর বেশি কিছু জানার দরকার নাই। এখানে শুধু দুইটা সেকশনের হেডিংটা মনে রাখবেন, আর পাশে ওই শিডিউলটা নাম লিখে রাখবেন। এরপরে এইবারে সংশোধনীতে 46-এর এ থেকে ই পর্যন্ত আমরা পড়েছি যে পুলিশ কিভাবে গ্রেফতার করবে। এখান থেকে এমসিকিউ আসার মতো কিছু নেই, আসলে শুধু একটাই আসবে, সেটা হচ্ছে যে কত ঘন্টার মধ্যে আইনজীবী বা পরিবার বা ফ্যামিলির কাউকে জানাইতে হবে। ওইটা 12 ঘন্টা, এটা মনে রাখলে যথেষ্ট, ভিতরে পড়ার মতো কিছু নেই। জাস্ট নিজের অধিকারটা চিন্তা করবেন, যে পুলিশ হোক আর যাই হোক আপনার কাছে আসে, সে পুলিশ কিনা পরিচয় দিতে বাধ্য, পরিচয়পত্র তার কাছে থাকবে, আপনার একটা মানবিক আচরণ করে গ্রেফতার করবে, আপনি যত বড় অপরাধী হন। এটা হচ্ছে বেসিক কমন সেন্স, এটা মুখস্থ করা জিনিস না। আপনি অসুস্থ হইলে ডাক্তারের কাছে নিয়ে যাবে, ডাক্তারের রিপোর্ট সব ম্যাজিস্ট্রেটের কাছে দিবে, ওইখানে পড়ার মতো কিছুই নাই। জাস্ট বাস্তবে আপনি চিন্তা করেন যে আপনি যত বড় অপরাধী করেন, পুলিশ আপনার প্রতি অন্যায় যাতে কিছু না করে, ওই কথাটাই বলা আছে নতুন সংশোধনী, ওই যে এ থেকে নিয়ে ই পর্যন্ত। তো ওইখানে সময় নষ্ট করে কোনো লাভ নাই। আপনি পড়বেন এই 54টা যারা অলরেডি 54 ধারায় গ্রেপ্তারের পূর্বে 9 প্রকার মুখস্থ করেছেন, তাদেরকে আমরা বলেছি ওই 9 প্রকারই মুখস্থ রাখেন। শুধু ওই প্রথম প্রকারকে তারা 3টা ভাগে আরো বাড়ায় দিছে, আরো 2টা ভাগ বাড়ায় দিছে। আগে যেটা নিয়ম ছিল যে কগনিজেবল অফেন্স যদি কেউ পুলিশের সামনে করে, পুলিশের যদি সন্দেহ হয়, যে কোনো সময় গ্রেপ্তার করতে পারতো, ওইটারই 3টা ভাগে ভাগ করে দিছে। বলতেছে যে এখন থেকে পুলিশ শুধুমাত্র আমলযোগ্য অপরাধ যদি পুলিশের সামনে ঘটে তাহলে আপনারা গ্রেফতার করবে, 1 নাম্বার। 2 নাম্বার বলতেছে যে পুলিশের সন্দেহ হইল, পুলিশ কোথাও থেকে সংবাদ পাইলো, তার সামনে ঘটে নাই,
ওই রকম অপরাধের ক্ষেত্রে গ্রেফতার কখন করবে আর না করবে এটা দুইটা ক্যাটাগরি তারা দিচ্ছে, যে অপরাধের শাস্তি যদি 7 বছরের কমে হয় তাহলে আরো কিছু সেখানে নিয়ম কানুন আছে, যে সে নিজেকে নিজে সন্তুষ্ট করবে যে সে অপরাধটা করেছে, তারা যদি গ্রেফতার না করি তাহলে সে পালিয়ে যাবে, তথ্য প্রমাণ পাওয়া যাবে না, এইরকম কন্ডিশন ফুলফিল হইলে গ্রেফতার করতে পারে, না হলে পারবে না। আর যখনই 7 বছরের উপরে শাস্তিযোগ্য অপরাধ হবে তখন সে গ্রেফতার করবে। তাহলে এই আগের আমরা যেটা পড়তাম একটাকে এখন 3টা বাড়ানো হয়েছে, বাকি কিছুই নেই, বাকি অ্যাজ ইট ইজ পূর্বে যেমন ছিল। আপনার কাছে যদি ঘর ভাঙ্গা হাউস ব্রেকিং এর যন্ত্রপাতি পাওয়া যায়, আপনি যদি প্রক্লেম অফেন্ডার হন, আপনি যদি দেশের বাইরে অপরাধ করে থাকেন, আপনি যদি সেনানো বিমান বাহিনী থেকে যদি পালিয়ে যান, আপনার অন্য থানা থেকে যদি আপনার কাছে রিকুইজিশন আছে গ্রেফতারে, তাহলে গ্রেফতার করবে। তাহলে এই 54 নম্বর ধারাটা আপনি লাল কালিতে রাখেন, এটা লিখিত পরীক্ষারও একটা প্রশ্ন। তো এইখানে এই 11টা জিনিস আমাদের হেডনোটেও আছে, আপনি একটু পড়ে নেবেন যে পুলিশ 54 ধারায় কি কি কারণে গ্রেফতার করতে পারে। আর 54 এটা এটা জাস্ট মাঝে মধ্যে এটার আপনার সেকশন নাম্বারটা জানতে চাইতে পারে, যেহেতু নতুন করে অ্যাড করা হয়েছে, যে যে পার্সন অ্যারেস্টেড টু বি ইনফর্ম অফ রিজন অফ অ্যারেস্ট, মানে গ্রেফতারকৃত ব্যক্তিকে তার গ্রেফতারের কারণ দেখাইতে হবে, কত ধারার কারণে পুলিশ বাধ্য, মানে কত ধারার কারণে পুলিশ একজন গ্রেফতারকৃত ব্যক্তিকে কোন অপরাধে গ্রেফতার করা হচ্ছে এটা জানাইতে বাধ্য। তাহলে 54 তাহলে যখনই 54 পড়বেন 54 এটাও পড়বেন, আর কিছু না, এখানে মুখস্থ করারও কিছু নেই। যেমন আমরা বললাম যে আপনি একজন মানুষ, আপনার স্বাভাবিক যে অধিকার আছে ওই অধিকারটাই এখানে বলা হয়েছে। একজন ব্যক্তি আপনারে গ্রেফতার করতেছে, আপনার অবশ্যই রাইট আছে যে কোন অপরাধটা আপনি করছেন। তো এটা তো আপনার মুখস্থ করার দরকার নাই, নিজেকে নিজে প্রশ্ন করেন, দেখবেন যে এই দুইটা সেকশন যথেষ্ট। এরপরে 63টা মনে রাখবেন, এই 63-র অনেক ক্ষমতা, যদিও আমাদের আদালতে ব্যবহার হয় না। এই 63-তে কি বলে যে একবার যদি পুলিশ আপনারে গ্রেফতার করে অবশ্যই আপনার কাছ থেকে বন্ড নিবে, অথবা ম্যাজিস্ট্রেট আপনি জামিন দিবে আপনাকে। এখন বন্ড এক জিনিস, জামিন কিন্তু এক জিনিস, ছোট ছোট জিনিসগুলো বুঝবেন। আমরা প্রথমে বলছি পুলিশ গ্রেফতার করলে আপনাকে এভাবে ছাড়বে না, হয় আপনাকে মুচলেখা সম্পাদন করতে হবে, অথবা আপনাকে জামিন নিতে হবে, অথবা স্পেশালি ম্যাজিস্ট্রেট আপনার রিলিজ অর্ডার পাস করবে। তিনটার যে কোনো একটা ছাড়া একবার গ্রেফতার করলে আপনারা ছাড়বে না। তো এই জন্য দেখবেন যে কাউকে পুলিশ গ্রেফতার করে নিল, 2 ঘন্টা পরে ছাড়তে হইলেও ওই একটা বন্ড নেয়, একটা মুচলেখা নিয়ে তারপরে ছাড়ে, কারণ হচ্ছে 63। তাহলে যখন কোনো কারণ ছাড়াই পুলিশ কাউরে একবার গ্রেফতার করে নিয়ে যায়, এই 63-র অধীনে তারা আবার পুলিশ কি করতে পারে, বন্ড দিয়ে ছেড়ে দিতে পারে। এরপরে 64 আর 65 এখানে মুখস্থ করার কিছুই নাই, দুইটাই জাস্ট মনে রাখবেন যে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা দেখলাম পুলিশের উপস্থিতিতে যদি এই অপরাধ ঘটে আমলযোগ্য 54 ধারায় পুলিশ গ্রেফতার করবে। এখন একজন ম্যাজিস্ট্রেটের সামনে যদি অপরাধ ঘটে তাইলে তখন কি করবে? তো বলতেছে যে ম্যাজিস্ট্রেট নিজে গ্রেফতার করতে পারে, গ্রেফতারের অর্ডার দিতে পারে। আর যে জিনিসটা বলা হচ্ছে যে অ্যারেস্ট বাই অর ইন প্রেজেন্স অফ ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেও আসামিকে গ্রেফতার করা যায়। তাহলে 64 হচ্ছে ম্যাজিস্ট্রেটের সামনে কেউ অপরাধ করতেছে, আর 65-তে হচ্ছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেও আসামিকে গ্রেফতার করা যাবে। দুটা সেকশন জাস্ট ছোট্ট করে মনে রাখলেই যথেষ্ট। আর এই 67A এবারে নতুন করে যুক্ত করা হয়েছে, এইটা গুরুত্বপূর্ণ মনে রাখবেন। যেই আমরা সেকশনগুলো ইয়েলো কালার দিয়ে রাখছি এগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। 20 মার্কের যে আমরা পরীক্ষাটা নেব এটার মধ্যে এই ইয়েলোগুলা থেকেই প্রশ্ন থাকবে, অন্যগুলা থেকে থাকবে না। অতএব এগুলা যাতে বাদ আপনারা না দেন, আর আশা করব 20-এর মধ্যে অ্যাটলিস্ট 16 যদি না পান তাহলে কিন্তু সমস্যা, 16 পাইতেই হবে যেভাবেই হোক। এখন এইখানে বলতেছে যেটা আমরা যে এই যে বললাম পুলিশ আইডি কার্ড দেখাবে, আপনি অসুস্থ হইলে আপনারে হসপিটালে নিয়ে যাবে, 12 ঘন্টার মধ্যে আপনার আইনজীবী বন্ধু বান্ধব এদের সাথে দেখা করতে দিবে, যদি এগুলা না করে তো বলতেছে যে 67-এর অধীনে ওই ম্যাজিস্ট্রেট সাহেব কি করতে পারবেন, ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য আদেশ দিতে পারবেন। এরপরে চলে আসি আমরা সমন রিলেটেড, আমাদের একটা না কি যেটা করতে হবে যে 4টা সেকশন একসাথে পড়তে হবে, এখানে বাদ দেওয়ার সুযোগ নেই। আর এটা অবশ্যই যেহেতু এবারও সংশোধনী এসেছে, সমনটা এখন হোয়াটসঅ্যাপেও দেওয়া যায়, কল করেও দেওয়া যায়। তো 68, 69, 70, 71 এটা একসাথে পড়বেন কম্বাইন করে। সমনটা দেখতে কেমন হয়, সমনটাতে কার সিগনেচার থাকে, দেওয়ানি মামলার সমনে বিচারকেরও থাকতে পারে অথবা ওই সেরেস্তাদারেরও থাকতে পারে।
আরেকটা যেটা কথা হচ্ছে, এটা সবসময় লিখিত হবে, সবসময় 2 কপিতে হবে, সবসময় আদালতের স্বাক্ষরে সিলকিতও কিন্তু থাকবে। তার মানে ফর্মটা কেমন হয় তার বিবরণ কার মাধ্যমে দেওয়া হবে। আর এইখানে যে একটা সংশোধনী আনা হয়েছে ওইটা মনে রাখবেন, আগে পরিবারে শুধু পুরুষ সদস্যকে দেওয়া যাইতো, এখন বলা হচ্ছে যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্যকে দেওয়া যাবে। তাহলে এই 4টা সেকশন 68-এ ফর্মের ধরনটা কেমন এবং এটা কার দ্বারা সাব করা হবে, এইখানে কার কার সিগনেচারটা, যে সমনটা যখন আমরা দিব পিছনে কি করব, তার স্বাক্ষরটা নিয়ে নিব। আর যদি ব্যক্তিকে না পাওয়া যায়, তার পরিবারে কোনো পুরুষ সদস্য আগে ছিল পুরুষ সদস্য থাকলে এখন হচ্ছে যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে আমরা দিয়ে দিতে পারবো। আর 71 বলতেছে উপরের 2 পদ্ধতিতে যদি জারি করতে না পারি, তার বাড়ির সামনে টাঙ্গিয়ে দিলেই চলবে, যেটাকে আপনি ওই আমরা দেওয়ানি মামলার ক্ষেত্রে বলে যে লটকাইয়া সমন জারি, মানে বাড়ির সামনে টাঙ্গিয়ে দেওয়া। তো ওই জন্য বলে যে লটকাইয়া সমন জারি, মানে আপনার বাড়ির সামনে কি করলো, ওই সমনটা লাগাই দিল, পেস্ট করে দিল দেওয়ালের মধ্যে। এরপরে ওয়ারেন্টের ক্ষেত্রে জাস্ট 75টা মনে রাখবেন যে 75 ধারার অধীনে ওয়ারেন্টের ফর্মটা আমরা পাবো। দেখতে কেমন হয় আমরা সবাই জানি। এখানে হচ্ছে যে একটা ওয়ারেন্ট কতদিন পর্যন্ত কার্যকর থাকে, দুটো অপশন, আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত অথবা আদালত কর্তৃক বাতিল করা না পর্যন্ত একটা ওয়ারেন্ট জারি থাকে, এর কোনো এক্সপায়ারি ডেট নাই। এরপরে চলে যাবেন, এই 3টা সেকশন সবসময় একসাথে পড়বেন, 87, 88, 89। এটা মনে রাখবেন এইভাবে যে আপনি ব্যক্তিকে প্রথমে আমরা সমন পাঠাই, না আসলে ওয়ারেন্ট ইস্যু করি, তারপরও না পাওয়া গেলে এই 3টা সেকশন কাজে লাগাবো। কি করব, তার জন্য একটা প্রক্লেমেশন, এই শব্দটা মনে রাখবেন, কোট আনকোট মাঝে মধ্যে এটা দিতে পারে যে প্রক্লেমেশন কত ধারায় করা হয়। তাহলে প্রক্লেমেশনটা হচ্ছে আমাদের কত, এই যে 87 ধারায়, মানে হচ্ছে হুলিয়া জারি করা, বলতে পারি যে বিজ্ঞপ্তি প্রচার করা, 3টা সমার্থক শব্দই। তো এ কেন আমরা জারি করব, যদি আসামি পলাতক থাকে, আত্মগোপনে চলে যায়, বিচারক যদি মনে করেন এই আসামিকে পাওয়া সম্ভব না, তাহলে উনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কমপক্ষে 30 দিন, এখানে একটা সময়সীমা আছে, অ্যাটলিস্ট 30 দিন, 30 দিনের সময় দিয়ে একটা হুলিয়া জারি করবেন যে এতদিন এতটার মধ্যে আপনি আদালতে এসে উপস্থিত হবেন। আর যদি ব্যক্তি যদি তারপরও না আসে, 88 আমরা ব্যবহার করব, তার সম্পত্তি আমরা কি করব, অ্যাটাচ করব। আর এইখানে আমরা ভিতর থেকে কি জানি, যদি কোনো বোনাফাইডলি কারো সম্পত্তি অ্যাটাচ করা হয়, তার কাছে 6 মাস সময় আছে, সে অ্যাপ্লিকেশন করতে পারে। যদি রিজেক্ট হয় তাহলে সেক্ষেত্রে কি করবে, পরবর্তী 1 বছরের মধ্যে সে দেওয়ানি আদালতে তার টাইটেলের জন্য মামলা করতে পারবে, মালিকানা দাবি করে মামলা করতে পারবে। এই জিনিসটা একটু মনে রাখবো। আর 89 হচ্ছে ওই যে আসামি যার সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে, কোক করা হয়েছে, সে যদি 2 বছরের মধ্যে ফেরত আসে এবং আদালত উপযুক্ত কারণ দেখায় যে আমি পালিয়ে যাই নাই, আত্মগোপনে যাই নাই, আমি হুলিয়া দেখি নাই, যদি আদালতকে সন্তুষ্ট করাইতে পারে 2 বছরের মধ্যে, তাহলে তার সম্পত্তি রেস্টোরেশন করা হবে, মানে ফেরত দেওয়া হবে। তাহলে এই 3টা সেকশন আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সর্বাবস্থায়। বাকি 90 আর 94 অতটা কাজের না। 90-এ জাস্ট আমরা যেটা বললাম, একটা শুধু মনে রাখবেন যে আমরা প্রথমে সমন অনুযায়ী সমন পাঠাই। এখন যদি আদালতের মনে হয় এই আসামিকে সমন দিয়ে লাভ নাই, সমন পাওয়া মাত্রই সে কি পালিয়ে যাবে, আছে কিছু যেমন চিহ্নিত সন্ত্রাসী, এদেরকে আপনি সমন দিয়ে দিলে তো আর এরা আসবে না। তো এই জন্য বলতেছে যে আদালত কি করতে পারে, সমন মামলায় মাঝে মধ্যে যদি আপনার এমসিকিউর অপশন থাকে যে আদালত সমন মামলা ওয়ারেন্ট সাথে জারি করতে পারে কিনা, মানে মামলাটা আইন শিডিউল অনুযায়ী সমন জারি হবে, আদালত ওয়ারেন্ট জারি করে বসে আছে, তো 90 ধারায় তার ওই ক্ষমতাটা আছে। যদি আদালত বিশ্বাস করে যে সমন দিয়ে লাভ হবে না, আসামি পালিয়ে যাবে, তাহলে সাথে সাথে ওয়ারেন্ট। তাহলে বলতেছে যে সাথে অথবা এডিশনাল দুটেই, চাইলে একবার দিতে পারে সমন, না আসলে পরবর্তীতে গ্রেফতারি পরোয়ানা, অথবা সমন দিয়ে কাজ নাই, সাথে সাথে ওয়ারেন্ট তারে গ্রেফতার করে নিয়ে আসো। এরপরে যদি আমরা দেখি 94টা, একটু চাইলে মনে রাখতে পারেন যে কোনো একটা দলিল, কোনো একটা বস্তু, কোনো একটা জিনিস আপনার কাছে আসছে, আদালত আপনাকে সমন দিতে পারে। আমরা নর্মালি চিন্তা করি যে ব্যক্তিকেই সমন দেওয়া হয়, তাহলে একটা বস্তুকে আদালতে নিয়ে আসার জন্য কি করা যায়, 94-এর অধীনে সমন জারি করা যায়। তো আমরা 96টা শুধু 96টা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে যে হোয়েন সার্চ ওয়ারেন্ট মে বি ইস্যু, কখন সার্চ ওয়ারেন্ট ইস্যু করা যায়, এই 96টা মনে রাখবো, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর 98টা চাইলে আপনি মনে রাখতে পারেন, ভিতরে অনেকগুলা কথাবার্তা আছে, ভিতরে এই সার্চ ওয়ারেন্টটা
আদালত দিচ্ছে না, এটা কে দিচ্ছে? এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিচ্ছে। এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কার বাড়িতে? আপনার বাড়িতে যদি সন্দেহ হইল চোরাই মাল আছে, জাল স্টাম্প আছে, জাল টাকা তৈরি করেন, নানা প্রকার অশ্লীল আপনার কাছে ছবি নাটক জিনিসগুলো আছে, তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আপনার বাড়ি তল্লাশির আদেশ দিতে পারে। তাহলে 96তে হচ্ছে ধর্ণা আমাদের বিচারিক আদালত, আর 98তে হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক। দুইটার পার্থক্যটা মনে রাখবেন। 96তে আদালত দিবে, আর 98তে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ইনারা যদি কোনো বাড়িতে চোরাই মাল, জাল স্টাম্প, সরকারি জাল টাকা, অশ্লীল জিনিস সম্ভাবনা থাকে, তাহলে তারা সার্চ করতে পারবে। আর এরপরে একটা বিচার প্রক্রিয়া আছে, যেটা আমরা বলেছি 99 এ থেকে নিয়ে জি পর্যন্ত। এখানে জাস্ট কিছু না, এই প্রতিটা আপনি লিখে লিখে একসাথে পড়বেন, এখানে মুখস্থ করবেন না। এটা যখন পড়তে যাবেন এ বি সি করে লিখে, যে এতে কি হয়, বিতে কি হয়, সিতে কি হয়, এই কম্বাইন প্যাকেজ হিসাবে পড়বেন। কারণ গত বছরে এমসিকিউ দেখা যায় যে স্পেসিফিক আপনার এই যে সেকশন নাম্বারটাই চাচ্ছে। তাহলে 99 এতে আমরা জানি যে কিছু কারণে সরকার কি করতে পারে, যে কোনো একটা প্রকাশনা, কোনো একটা বইকে সরকার বাজেয়াপ্ত করতে পারে। যদি আমাদের প্রধানমন্ত্রী, যদি প্রেসিডেন্ট, যদি যে স্পিকার, প্রধান বিচারপতি, এদের বিরুদ্ধে কেউ কি করে এমন কিছু মানহানিকর বক্তব্য প্রকাশ করে, তাহলে সেটা কি করা যায়? ফরফিট করা যায়। যদি রাষ্ট্রদ্রোহিতামূলক কিছু করে, এটা ছাড়া যদি আমলযোগ্য অপরাধ করবে, এইরকম আপনি এমন একটা লেখা লিখছেন, এমন একটা প্রবন্ধ লিখছেন, বই লিখছেন, যেটা পড়লে যে কোনো ব্যক্তি একটা কগনিজেবল অফেন্স করার জন্য উদ্ভূত হয়, ওই 99 এটার মধ্যে ওই কারণগুলো একটু ভালো করে পড়বেন। তখন সরকার 99 এর ক্ষমতা বলে ওই পত্রিকাটা, ওই বইটা, ওই নথিটা, ওই বান্ডেলটা কি করতে পারে? বাজেয়াপ্ত করতে পারে, ফরফিট করতে পারে। দুটো শব্দই আসতে পারে। সরকার একটা পত্রিকা কত ধারায় বাজেয়াপ্ত করে, সরকার নিউজ পেপার কত ধারায় ফরফিট করে, দুইটাই থাকতে পারে। তাইলে আপনি দুইটাই মনে রাখবেন, যেটাই ফরফিট সেটাই বাজেয়াপ্ত। এখন যার পত্রিকা, যার বই ফরফিট করা হইলো, তার প্রতিকার কি? তো 99 বলতেছে যে তার প্রতিকার, সে অন্য কোথাও মামলা করবে না, সরাসরি হাইকোর্ট ডিভিশনে সে কি করবে? এইটা সেট এসাইড করার জন্য 2 মাসের মধ্যে আবেদনটা করবে। এই 2 মাস সময়টাই গুরুত্বপূর্ণ, এমসিকিউর অপশনে থাকে। তাহলে আপনার যদি একটা নিউজ পেপার থাকে, সরকার যদি বাজেয়াপ্ত করে, আপনার কাছে 2 মাস সময় থাকবে, হাইকোর্টে আপনি এটা সেট এসাইড করার জন্য আবেদন করবেন, মানে সরকারের আদেশটাকে বাতিল করার জন্য। এরপরে সিতে বলে যে এই যে এটা যে শুনবে, এটা একটা স্পেশাল ব্রাঞ্চ শুনবে। 99 বলতেছে যে এই যে আপনার যে পত্রিকা যেগুলো আছে, এই জিনিসগুলাকে, এই 99 যেটা বলতেছে যে হাইকোর্টকে ক্ষমতা দেওয়া হচ্ছে, তারা চাইলে সরকারের আদেশটাকে সেট এসাইড করে দিতে পারে। মানে বলতে পারে যে সরকার যে আদেশ দিছে এটা আমরা সাইটে রাখি। সেট এসাইড আসলে একটা ভদ্রভাবে ব্যবহার করা হয়। যেমন দেখবেন যে বিভিন্ন আদালতের নথিতে, ধরেন যে নিম্ন আদালতে একটা রায় হয়েছে, তো উচ্চ আদালত কখনোই বলে না যে নিচের আদালতের এটা ক্যান্সেল করলাম, বাতিল করলাম। আইনের শব্দ বলা হয় যে সেট এসাইড, মানে নিচে যিনি যা বলছে বলছে, ওইটা আমরা সাইটে রাখি, আমার কথা শুনেন। যেমন ধরেন যে ফ্যামিলিতে আপনার চাইতে আপনি অনেক কথা বললেন, এখন আপনার বড় ভাই এসে বলল যে ঠিক আছে এই কথাটা করা হোক, তখন আপনারটা এক সাইডে চলে যায়, সেম ওই জিনিসটা। ওই জন্য যে আপনি ভুল বলছেন না খারাপ বলছেন ওইটারও কিছু নেই, যে তারটা সাইডে থাক, আমার কথা শুনেন। তো তাহলে 99 তে কি করতে পারে? হাইকোর্ট বলতে পারে যে সরকার যা বলছে সরকারের জায়গায় থাক, আমার আদেশটা আপনি শুনেন। এরপরে এখন আমরা এভিডেন্স কোনটা দিব? বলতেছে যে ওই যে ফরফিট করলাম পত্রিকাটা, বইটা, নথিটা, ওইটাই অ্যাজ এ এভিডেন্স হিসেবে গ্রহণ করা যাবে আদালতে। এরপরে 99 বলতেছে যে হাইকোর্ট ডিভিশনে এই যে মামলাগুলো কতদিনে আমরা কি প্রক্রিয়া করব, ফর্মটা কি হবে, টাকা পয়সা কি লাগবে, এই রিলেটেড নিয়ম কানুন সুপ্রিম কোর্ট তৈরি করবে দ্রুতই। আর 99 বলতেছে যে জুরিসডিকশন টু বার, অন্য কোনো আদালতে মামলা দায়ের করা যাবে না। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই এ থেকে নিয়ে জি পর্যন্ত এই প্রতিটা সেকশন আপনি অবশ্যই অবশ্যই লিখে পড়বেন। আপনার দায়িত্ব হচ্ছে এটা, এটা আপনি লিখে পড়বেন, আপনার দায়িত্ব হচ্ছে এটা। এরপরে চলে আসি আমরা আমাদের 100 নম্বর সেকশন। আমরা বলেছি এটা জাস্ট মনে রাখবেন, এটা হচ্ছে যে মিনি হেবিয়াস কর্পাস। যেমন আমরা 491তে পড়েছি হেবিয়াস কর্পাস প্রকৃতির রিট, আর এইটাও হচ্ছে আমাদের মিনি ছোট। এটার মাধ্যমে কি করা যায়? কোনো ব্যক্তিকে যদি অবৈধভাবে কেউ আটক রাখে, তাহলে ম্যাজিস্ট্রেট সাহেব আদেশ দিতে পারেন যে তাকে কি করা হোক, মুক্ত করে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করা হোক। তাহলে 100 নাম্বার হচ্ছে
কাউকে যদি কেউ রংফুলি কনফাইন করে তাকে মুক্তির আদেশ দিতে পারে এই 100 নম্বরে। এরপরে 103টা মনে রাখবেন, এটা বাস্তব জীবনে আপনি সব ক্ষেত্রে কাজে আসবে। সেটা হচ্ছে পুলিশ যে কোনো জায়গায় তল্লাশি করুক, যে কোনো জায়গায়, অ্যাট এনি প্লেস, অবশ্যই অবশ্যই দুইজন সাক্ষীর সামনে তল্লাশিটা করবে, স্থানীয় সাক্ষীর সামনে তল্লাশিটা করবে, ওই কথাটাই এখানে বলতেছে। আর 104 বলতেছে যে আপনি যে দলিলপত্র উপস্থাপন করলেন ম্যাজিস্ট্রেট, এগুলা কি করতে পারে, আটক করতে পারে। আর 105 যেটা বলতেছে যে ম্যাজিস্ট্রেট কি করতে পারে, ডাইরেক্ট করতে পারে তার উপস্থিতিতে কোনো একটা জায়গা, কোনো একটা স্থান তল্লাশি করার জন্য। তো এইটা ছিল আমাদের টোটাল আরেকটা কনসেপ্ট। তাহলে এই যে ছোট ছোট জিনিসগুলো আমরা পড়লাম, এমসিকিউ কিন্তু আপনার এই হালকা জায়গা থেকেই আসবে, অত গভীরে যাওয়ার কিন্তু কোনো কাজ নাই। এরপরে 106 থেকে 10 পর্যন্ত আমরা যে টেকনিকটা দিছি ওই টেকনিকেই পড়বেন, এখানে মুখস্থ করার মতো কিছু নাই। ওই যে ওই শব্দটা মনে রাখবেন, ইংরেজি COSSH, দুইবার লিখলে আপনার মুখস্থ হয়ে যাবে। এইটাতে আমরা এই কটা সেকশন পাবো। আর এখানে লিখবেন যে আপনি 3 লিখলেন, তাহলে 3 1 1 1, 3টা 1 দিয়ে দেন। এটাতেও 1 বছরের মুসলেখা, এটাতেও 1 বছরের মুসলেখা, এটাতেও 1 বছরের মুসলেখা, আর সর্বশেষ হচ্ছে 3 বছর। এখানে বলছে কি, সিতে বলছে কনভিকশনের পরে যখন মুক্ত হবে তখন যাতে বাইরে যায়, যাতে আবার কি করে নানা প্রকার দুর্ঘটনা না ঘটায়, তাহলে 3 বছরের ম্যাক্সিমাম মুসলেখা গ্রহণ করা যাবে। শান্তিভঙ্গের মুসলেখা, আদার কেসেস 1 বছর, রাষ্ট্রদ্রোহিতামূলক কথাবার্তা, সিডিশিয়াস কথাবার্তা 1 বছর, সাসপেক্ট সন্দেহজনক চলাফেরা ঘোরাফেরা 1 বছর, আর হেবিচুয়াল অভ্যাসগত যারা অপেন্ডার এদের জন্য 3 বছর। এই শব্দটা মনে রাখলেই যথেষ্ট, এর চাইতে বেশি কিছু কিন্তু ভিতরে নাই। আর এইখানে আপনি 118টা এই কাজ মনে রাখতে পারেন। নর্মালি 118-র অধীনে বিচারক আদেশটা দেন, ম্যাজিস্ট্রেট আদেশটা দেন। এই যে মুসলেখার আদেশ 118 নম্বর সেকশনের অধীনে প্রদান করা হয়, এই জন্য এটা মনে রাখতে পারেন। এই যে 107, 8, 9, 10 এইগুলা সম্পাদন করার আদেশ দেওয়া হয় 118 নম্বর সেকশনে। আর বাকি এই যে 122, 124, 125, 126, এই 4টা সেকশন আপনি চাইলে পড়তে পারেন, না চাইলে নাই। এখানে মূল কথাটা হচ্ছে যে জিম্মাদার থাকে। আমরা জানি যে বন্ড কি জিনিস, জিম্মাদার কি জিনিস, আমরা কিন্তু আপনাদেরকে শিখাইছি যে মুসলেখা বা বন্ড হচ্ছে আপনি নিজে স্বাক্ষর করবেন যে এই সত্য পালন করবেন, না করলে এত টাকা আপনার কি করবেন, আপনি প্রদান করবেন, এটা হচ্ছে বন্ড। আর আপনার এই বন্ডের সাথে একজন ব্যক্তি প্রয়োজন, একজন বা দুইজন, যতজন বিচারক আদেশ করে তারাও আইসে কি করবে, বলবে যে হ্যাঁ এই ব্যক্তি কথাবার্তা মানে চলবে, যখন দরকার হয় আসবে, না হলে আমি নিজে আসবো, টাকা না দিলে আমি দিব। একে বলে সিউরিটি বা জিম্মাদার। তো এই রকম আপনি যখন আদালত আদেশ দিল যে বন্ড সিগনেচার করেন, জিম্মাদার নিয়ে আসেন, তো 122-এ বলতেছে যে আদালত ওই জিম্মাদারকে রিজেক্ট করতে পারে যদি মনে হয় যে নাবালক, পাগল, অতিবৃদ্ধ, ওই যাকে জিম্মাদার আনতেছে সে নিজেও একদম 420 লোক, তো আদালত বলতে পারে এটাকে আমি নিব না। তার মানে 122-এ আদালত জিম্মাদারকে রিজেক্ট করতে পারে। এরপরে 124-এ যেই বলতেছে যে এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ক্ষমতা হচ্ছে যে তাকে যদি আপনি বন্ড না দেন, নর্মালি আপনাকে জেলে পাঠানো হয়, আপনাকে তো ছেড়ে দিবে না আপনি যতক্ষণ বন্ড সিগনেচার করবেন না। তো তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চাইলে কি করতে পারে, রিলিজ করতে পারে 124 ধারার অধীনে। সম্ভবত গতবারের আগের বার এটা ছিল যে কত ধারার অধীনে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি করতে পারে, আসামিকে রিলিজ করতে পারে, তো এটা হচ্ছে 124-এর অধীনে। এরপরে 125টাও ওই রকম, এই যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ক্যান্সেল করতে পারে যে কোনো বন্ড, আপনি যে 3 বছরের বন্ড সিগনেচার করছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলতে পারে যে আপনার বন্ড আর দরকার নাই, ক্যান্সেল করলাম। আর 126-এ ওই যে আপনি একজনকে ভালো সম্পর্ক ভালো ছিল, জিম্মাদার হয়ে আপনাকে বের করে নিয়ে আসছে, তার সাথে আপনার দ্বন্দ্ব হইছে, এখন ওই জিম্মাদার আদালতে গিয়ে বলতে পারে আমি তার যে জিম্মাদার আর থাকবো না, আমাকে আপনি কি করেন, রিলিফ করে দেন, ডিসচার্জ করে দেন, তাকে নতুন জিম্মাদার দিতে বলেন। তো 126-এ হচ্ছে ডিসচার্জ অফ সিউরিটি, যদি কেউ আবেদন করে 126-এর অধীনে, তাহলে 122 থেকে 126 সব জায়গায় দেখতেন যে ক্ষমতা ক্ষমতা, মানে কোন কাজটা করার কার ক্ষমতা। এরপরে 127 আর 28 নর্মালি এটা অতটা কাজের না, এটা হচ্ছে ওই যে অবৈধ সমাবেশগুলো করা হয়, ওই জন্য অবৈধ সমাবেশ যদি ছত্রভঙ্গ করতে চায় ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার আদেশ দিতে পারে যে ভাই আপনারা চলে যান, এখানে থাকিয়েন না, 127 ধারা।
এরপরেও যদি না যায় বলে যে সিভিল ফোর্স প্রয়োগ করবে, লাঠি সোটা না, সিভিল ফোর্স মানে মানুষরা তাদের টেনে হেঁচড়ে এক সাইডে নিয়ে যাবে। এরপরেও না গেলে হচ্ছে যে 29-এ ইউজ মিলিটারি ফোর্স। তাহলে যদি পড়তে চান তিনোটা একসাথে পড়বেন, যে 127-এ ভদ্রভাবে বলবো, 128-এ আরেকটু জোরাজুরি করব, 129-এ মানে মিলিটারি ফোর্স মানে একদম লাঠি দিয়ে মেরে দৌড়ায় দিব। তো পড়লে আপনি তিনটে একসাথে পড়বেন, তাহলে ইজিলি মনে থাকবে। এরপরে যদি আমরা যাই, সেটা হচ্ছে যে আমাদের পাবলিক নিউসেন্স রিলেটেড একটা চ্যাপ্টার আছে। তো ওইখানে মূলত আমাদের দুইটা সেকশন কাজের। 132-এর বলে যে মেট্রোপলিটন এলাকায় মানে মহানগর, যেমন ঢাকা মহানগর, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, এগুলাতে এই অধ্যায়টা প্রযোজ্য না। মানে আমরা যে কথাগুলা বললাম পাবলিক নিউসেন্সের জিনিসগুলা প্রযোজ্য হবে না। আর 133-এ আসলে বলে যে পাবলিক নিউসেন্স জিনিসটা কি, কোনটাকে আমরা পাবলিক নিউসেন্স বলতেছি। তো সেখানে আমাদের নানা প্রকার পাবলিক নিউসেন্স দেওয়া আছে। তো যেমন ধরেন যে আপনার কারো বিল্ডিং তৈরি হচ্ছে, সেখানে সেফটি লাগায় নাই, কেউ ভয়ঙ্কর জন্তু জানোয়ার বাসার সামনে বেঁধে রাখছে, ওই যে রাস্তার মধ্য দিয়ে মেইন হোলের ঢাকনাটা সে লাগায় নাই, তার গাছ একটা ভেঙে পড়ে যাচ্ছে, কাটতেছে না। তো এইরকম অনেক কিছু দেওয়া আছে, মোটামুটি সম্ভবত 6টা থেকে 7টা, অত গভীরে যাওয়ার দরকার নাই। আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে 144। তো এইটা বাস্তব জীবনে প্রতিদিন এইটারই, যারা আইনজীবী হইলে আপনার প্রাথমিক অবস্থায় কাজ হবে এইটার সাথেই। যে কোথাও আপনি দেখবেন যে মারামারি, কোথাও উভয় পক্ষ মিছিল করতেছে, আপনিও এক জায়গায় আজকে একটা অনুষ্ঠান করবেন, আমিও করব, দুইজনই একসাথে করব। তো ম্যাজিস্ট্রেট চাইলে বলে যে আপনারা কেউ আসবেন না, 144 ধারা জারি করা হইল। অথবা আমরা যখন 145 ধারায় মামলা করি, তখন 144 ধারা ম্যাজিস্ট্রেটকে বলি যে স্যার আপনি কি করেন, 144 ধারা একটা ইনজাংশন দিয়ে দেন জমিটার উপরে, যাতে কোনো পক্ষ সেখানে ভেজালটা না করে। তাহলে 145-এর ভিতরে আমরা বিস্তারিতটা পড়ব, ভিতরে আমাদের দেওয়া আছে। শুধু মনে রাখবো যে 2 মাসের মধ্যে মামলা করতে হয়। জায়গা জমির বিরোধে যদি শান্তি ভঙ্গের আশঙ্কা থাকে, তাহলে আমরা কি করতে পারি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বরাবর 2 মাসের মধ্যে অ্যাপ্লিকেশনটা দিতে পারি। অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যদি কোনো মাধ্যমে শুনে যে কোথাও জায়গা জমির বিরোধ নিয়ে মারামারি হবে, কাটাকাটি হবে, শান্তি শৃঙ্খলা নষ্ট হবে, উনি আদেশটা দিতে পারেন। বিস্তারিত আছে, সেখান থেকে পড়ে নেবেন। এরপরে 146-এ যদি আমরা দেখি, যদি দেখা যায় যে মালিকানা নির্ধারণ মানে দখল কার ছিল এটাতে ডাউটফুল, কোনো পক্ষই প্রমাণ করতে পারে নাই, তাহলে ম্যাজিস্ট্রেট কি করতে পারে, সম্পত্তি অ্যাটাচ করে বলতে পারে যে আপনারা দেওয়ানি আদালতে যান। আর 147-এর ক্ষেত্রে মনে রাখবেন সুখাধিকার রিলেটেড। আপনি একটা জিনিস ব্যবহার করেন, ব্যবহার করতে করতে হঠাৎ করে কেউ বাধা দিচ্ছে, তো এখানে কন্ডিশন যেটা, সেটা হচ্ছে যদি আপনি প্রতিদিন ব্যবহার করার মতো কোনো অধিকার হয়, যেমন একটা রাস্তা আপনি প্রতিদিন চলেন, যদি গত 3 মাসে আপনি না চলেন, তাহলে আজকে আপনি মামলা করতে পারবেন না। আর যদি বছর বছর বা বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে, যেমন ধরেন যে আমাদের 2 ঈদে 2বার যে কোনো জায়গায় মানুষ নামাজ পড়ে, হিন্দুদের পূজার সময় পূজা করে, তো এইরকম ডিসপিউট হইলে বলতেছে যে গতবার যদি আপনি কি করেন, গতবার যদি পালন না করেন, এইবার আপনি অধিকার দাবি করতে পারেন না। মানে 2024 সালে হয়তো আপনি অধিকারটা প্রয়োগ করেন না, এখন 25 সালে গেছেন, উনি বাধা দিচ্ছে, আপনি মামলা করতে পারবেন না। গতবার প্রয়োগ করতে হবে, তবেই এবারে সুযোগ পাবেন, না হলে নাই। তাহলে 147-এ দুইটা জিনিস মনে রাখবো, গত 3 মাসে যদি আপনি ব্যবহার না করেন, তাহলে প্রতিদিন ব্যবহার করেন, এমন সুখাধিকারের কোনো প্রতিকার নাই। আর যদি বছর বছর হয়, তাহলে গত বছর ব্যবহার করতে হবে, না হলে এই বছরের এই ধারার অধীনে প্রতিকার আমরা পাবো না। আর মাঝে মধ্যে যদি একটা কনফিউজিং ধারা আপনাকে দিয়ে দিতে পারে 148, লোকাল ইনকোয়ারি কোথায় আছে। তো এরকম আমরা আরেকটা শব্দ পাবো, লোকাল ইনস্পেকশন। দুইটা কিন্তু দুই জিনিস মনে রাখবেন, ম্যাক্সিমাম লোকাল ইনস্পেকশন কিন্তু আসে। তাহলে দুইটাই আপনি পাশাপাশি লিখবেন। লোকাল ইনকোয়ারি এটা করতেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আর লোকাল ইন্সপেকশন করবে বিচারক। সেটা আমরা আরও ওই যে 539-এর মধ্যে পাবো, 39B এর মধ্যে পাবো। এরপরে যদি আমরা দেখি পুলিশের যে কয়েকটা সেকশন আছে, এই কয়েকটা সেকশন আপনি না পড়লেও চলবে, নর্মালি আসে না, তারপরেও যদি আপনি পড়তে চান পড়বেন। এরপরে পুলিশ ইনভেস্টিগেশন রিলেটেড এই 4টা সেকশন গুরুত্বপূর্ণ, বিস্তারিত আমাদের পড়া আছে। জাস্ট আমরা বলবো যে 154-তে মামলা দায়ের হয়, 155-তে নন কগনিজেবল হইলে রেকর্ড করে আপনাকে দিয়ে দেয়, বলে যে আদালতে যান।
আর 156-তে পুলিশ ইনভেস্টিগেশন করার ক্ষমতা পায়। আর 157-তে পুলিশের যদি সন্দেহ হয় সে একটা পুলিশ রিপোর্ট তৈরি করে কগনিজেবল অফেন্স সম্পর্কে এবং ঘটনাস্থলে ব্যক্তিকে পাঠায়। এই 4টা সেকশন এইভাবে পড়বেন। এরপরে এই 60 থেকে 63 এইটা অতটা ইম্পর্টেন্ট না, অলরেডি আপনারা 1-2 বার পড়ছেন, মনে থাকবে। গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের 164, 67 আর 67-তে। 64-তে মনে রাখবেন এখানে 2টা জিনিস রেকর্ড করা হয়, শুধু কনফেশন মানে দোষ স্বীকার, আর পাশাপাশি স্টেটমেন্ট মানে বক্তৃতা। যেমন বললাম যে একজন ব্যক্তি বৃদ্ধ, উনি একটা ঘটনা দেখেছেন, উনি সাক্ষী দিবেন, কিন্তু তার অবস্থা খারাপ, সে মারা যাইতে পারে। তো তখন আপনি 164-র অধীনে ম্যাজিস্ট্রেট নিয়ে আসে তার সাক্ষ্যটা রেকর্ড করাইতে পারেন। আর কেউ দোষ স্বীকার করতে চাইলে আমরা 164 ব্যবহার করব। আর এটার ভিতরে ডিটেলটা আরও পড়বেন। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সাধারণ ক্ষমতায়, সেকেন্ড ক্লাস স্পেশালি ক্ষমতায় নিতে পারে। 167-র ক্ষেত্রে মনে রাখবেন ওই যে 24 ঘন্টার মধ্যে যদি তদন্ত শেষ না হয় তাহলে পুলিশ রিমান্ডের আবেদন করবে। ম্যাক্সিমাম 15 দিন একসাথে দেওয়া যাবে, এর বেশি না। আর এখানে পুলিশকে একটা কন্ডিশন হচ্ছে 120 দিনে যদি মামলাটার তদন্ত যদি শেষ না হয় তাহলে আসামি জামিন পাওয়ার হকদার হয়। যদি 10 বছরের কম সাজাযুক্ত হয় ম্যাজিস্ট্রেট জামিন দিবেন, 10 বছরের বেশি হলে দায়রা আদালতে যাইতে হবে। এই 2টা লাইনই মনে রাখবেন, যথেষ্ট। আর আমরা যেটা বললাম ওই যে ডাকাতির মামলাগুলো মনে রাখবেন, ডাকাতির মামলায় প্রযোজ্য না, আর প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে না। 167-র এইবারে নতুন করে যুক্ত করা হয়েছে ডিউটি অফ ম্যাজিস্ট্রেট ইন রিলেশন টু শোন অ্যারেস্ট এবং ডিটেনশন। তাহলে এই শোন অ্যারেস্ট শব্দটাকে আপনি হাইলাইট করেন, কোট অ্যান্ড কোট আপনারে দিয়ে দিতে পারে শোন অ্যারেস্ট কত ধারায় আছে বা শোন অ্যারেস্ট জিনিসটা কি। শোন অ্যারেস্ট মানে হচ্ছে একজন আসামি, ধরেন যে আপনি অনেক কষ্ট করে আপনার আসামিটা জামিন করাইছেন, এখন পুলিশ চাচ্ছে যে এরে তো আমি বাইরে যাইতে দিব না, ও জেল গেটে আবার বলতেছে আপনার এই মামলায় গ্রেফতার, অথবা ওই জেল গেটে বাইরে হওয়ার আগেই বলতেছে ওনার বাইরে হওয়ার দরকার নাই, আরেক মামলায় গ্রেফতার। তো এগুলা যাতে করা না হয় ওই জন্য বলতেছে পুলিশ যদি শোন অ্যারেস্টের আবেদন করে পুলিশকে তার পুলিশ ডায়েরি নিয়ে আসতে হবে, সুনির্দিষ্ট অভিযোগটা থাকতে হবে যে কি সে করেছে, তারপর ম্যাজিস্ট্রেট ডিসাইড করবে এবং আসামির পক্ষ শুনবে সে কি বলতে চায়, তারপর ডিসাইড করবে তারে গ্রেফতার করা রাখে হবে কি হবে না। তাহলে আমাদের কিওয়ার্ড হচ্ছে এই শোন অ্যারেস্ট, এটাকে লাল কালি দিয়ে রাখেন। এরপরে 169 অতটা গুরুত্বপূর্ণ না, তারপরও জাস্ট মনে রাখতে পারেন যে যদি তথ্য প্রমাণ অপর্যাপ্ত থাকে পুলিশ জামিন দিতে পারে। আর 170-এ যেটা হচ্ছে যে যদি অপরাধের অস্তিত্ব থাকে কিন্তু মামলাটা হচ্ছে জামিনযোগ্য তাহলে পুলিশ জামিন দিয়ে দিতে পারে। আর 172-এ এই যে পুলিশ ডায়েরি শব্দটা মনে রাখবেন, পুলিশ ডায়েরি বা কেস ডায়েরি দুইটাই আসতে পারে, কেস ডায়েরি বা পুলিশ ডায়েরি কত ধারায় আছে এতটুকুই। আর ওইখানে কি থাকে মুখস্থ করার দরকার নাই, মনে করবেন যে একটা এফআইআর যখন থেকে যেই সময় থেকে দায়ের হয়েছে ওইটা থেকে তদন্ত রিপোর্ট দেওয়া পর্যন্ত ওই পুলিশ অফিসার ওই মামলার ব্যাপারে কি করলো, কোথায় গেছে, কখন গেছে, কার কাছে গেছে, কি উদ্ধার করলো, কোন সাক্ষীকে জিজ্ঞেস করলো, সমস্ত ডিটেইল সেখানে থাকবে। তো এটাই হচ্ছে পুলিশ ডায়েরি, কোন সাক্ষী কি বললো সবকিছু ওইখানে থাকবে। এখন এটার মধ্যে আপনার বিশ্লেষণধর্মী হইলে আমরা ভিডিওতে পড়াইছি, ওটা পড়ে নেবেন যে এটা সাক্ষ্যগত ভ্যালুটা কত, এটাকে অ্যাজ এ এভিডেন্স হিসাবে ব্যবহার করা যাবে কিনা, সরাসরি ব্যবহার করা যাবে কিনা, যদি ব্যবহার করতে হয় কি কি কন্ডিশন আছে, কখন কন্ট্রাডিকশন করাবো, কখন কোরাবোরেশন করাবো, ওই ইনভেস্টিগেশনের ক্লাস থেকে এটা বিস্তারিত দেখে নেবেন। 173-এর মধ্যে মূলত আপনি এমসিকিউ যেটা আছে 60 লিখবে লাগবে। 173-এ আমরা পুলিশ রিপোর্ট জমা করি, 173-এ যদি সংক্ষুব্ধ ব্যক্তি নালিশি কি করতে পারে, সে নারাজি পিটিশন দিতে পারে যে পুলিশের এই তদন্ত রিপোর্টে কি যিনি অভিযোগটা করেছিলেন উনি সন্তুষ্ট না, তাইলে নারাজি পিটিশনও হচ্ছে 173। আর পুলিশ কি করতে পারে, তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পরেও ফার্দার ইনভেস্টিগেশন কন্টিনিউ করতে পারে, চালু রাখতে পারে, ম্যাজিস্ট্রেটের অনুমতির দরকার নাই। এই 3টা শব্দই গুরুত্বপূর্ণ। আর 173-এর এইটার ক্ষেত্রে ইন্টেরিম ইনভেস্টিগেশন রিপোর্ট, এটার ওই সংক্ষিপ্ত নামটা আপনাদের দিয়ে দিতে পারে যে IIR। আপনি বলবেন যে আসলো কোথা থেকে, যে IRR কি, ফুল ফর্মটা কি হবে, অথবা এটা কত ধারায় আছে, অথবা এটা কোন অবস্থায় দেওয়া যায়। তার মানে 173টা অনেকভাবে এমসিকিউ হইতে পারে, এখন থেকে প্রস্তুত থাকেন।
তাহলে ইন্টিরিম ইনভেস্টিগেশন রিপোর্ট, IIR কত ধারায়? 173 কি করা যায়? তদন্ত শেষ হওয়ার পূর্বেই সুপিরিয়র পুলিশ অফিসার কি করতে পারে? তদন্ত কর্মকর্তাকারীকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য আদেশ দিতে পারে। ম্যাজিস্ট্রেট ওইটা দেখে যদি মনে হয় কোনো আসামির বিরুদ্ধে এখন পর্যন্ত অভিযোগ তথ্য প্রমাণ নাই, তাহলে তাকে ডিসচার্জ করতে পারে, এই মানে অব্যাহতি দিতে পারে। তো এখন আরেকটা MCQ আসবে যে এই যদি IIR এর অধীনে ডিসচার্জ হয় তার বিরুদ্ধে প্রতিকারটা কি? তাহলে তার বিরুদ্ধে প্রতিকার আপনি রিভিশন দায়ের করতে পারবেন। যেখানেই অব্যাহতি সেখানেই রিভিশন, একদম কিওয়ার্ড মনে রাখবেন। যেখানেই শুনবেন অব্যাহতি দিচ্ছে আপনি প্রতিকার কি রিভিশন করবেন, সহজ কথা হচ্ছে এখানে। আর যদি আপনি খালাস পান সেক্ষেত্রে দেখতে হবে যে আপনার আপিলের সুযোগ আছে কিনা, যদি আপিল থাকে আপিল, না হলে রিভিশন। এই কিওয়ার্ডটা মনে রাখবেন, তাইলে আর কনফিউশনে আসবে না। ডিসচার্জ ইকুয়াল টু রিভিশন, আর খালাস ইকুয়াল টু নর্মাল আপিল, আর আপিল না হইলে রিভিশন। এখন আসি 173 এখানে একটা সময়সীমা দেওয়া আছে, আর কিছুই না, বলতেছে যে 60 কর্মদিবসে, এখানে আবার কর্মদিবস আনছে, ওয়ার্কিং ডে। বলতেছে যে পুলিশ কি করবে? 60 কর্মদিবসে অবশ্যই তদন্ত শেষ করবে। না করতে পারলে কেস ডায়েরি সহ বিচারকের কাছ থেকে সময় বাড়িয়ে নিবে। আর যদি এরপরেও না পারে, ম্যাজিস্ট্রেট অন্য কোনো মাধ্যমে ইনভেস্টিগেশন করাবেন। আর ওই তদন্ত কর্মকর্তাকে, এটা তার একটা পেশাগত অসদাচরণ, মিসকন্ডাক্ট হিসাবে গণ্য করা হবে। আর এরপরেও আরও কতগুলা জিনিস বলা আছে, সেগুলো গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে যদি দেখা যায় তদন্ত রিপোর্টে যে পুলিশ এই সাক্ষীটারে জিজ্ঞাসা করে নাই, একে আসামি করার দরকার ছিল, করে নাই, এই জায়গায় ইন্সপেকশন করা ছিল, করে নাই, এই বস্তুটা উদ্ধার করার দরকার ছিল, উদ্ধার করে নাই, তাইলে এটাকেও একটা পুলিশের অপেশাদারিত্ব হিসাবে গণ্য করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ম্যাজিস্ট্রেট কি করবেন? আদেশ দিবেন। তাহলে 173 আর 73 এই তিনটা থেকে ধরে নেন একটা MCQ আশা করা যায় যে থাকবেই থাকবে। এরপরে 174 আর 76 থেকে মূলত যে MCQটা হয় সেটা হচ্ছে একটা চলে আসে মাঝে মধ্যে, লাশ উত্তোলনের ক্ষমতা কার? তো মনে রাখবেন এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দুটো একই জিনিস। আর যদি দুটাই যদি থাকে, যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তাহলে সঠিকটা দিবেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আর পুলিশ ইনকোয়ারির ক্ষেত্রে এখানে যে নামটা ইনকোয়েস্ট রিপোর্ট বলে একটা শব্দ ব্যবহার করা হয়, ইনকোয়েস্ট রিপোর্ট, ওই শব্দটা একটু মনে রাখবেন যে কত ধারায় ইনকোয়েস্ট হয়। আর এই 74 আর 76-এর মধ্যে পার্থক্য হচ্ছে 74-এ পুলিশ ইনকোয়েস্ট রিপোর্ট তৈরি করে ম্যাজিস্ট্রেটকে জানিয়ে, যখনই কোথাও দেখলো যে কারো আনন্যাচারাল ডেথ হয়েছে, কেউ আত্মহত্যা করছে, কেউ মেশিনে পশু পাখি দ্বারা কারো মারা গেছে, অথবা মৃত্যু সম্পর্কে সন্দেহ আছে, তাহলে সে ইমিডিয়েটলি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে ইনফর্ম করবে এবং ঘটনাস্থলে গিয়ে মারা যাওয়ার কারণটা সে কি করবে? সেখানে সে সুরতহাল করবে, যাচাই বাছাই করে দেখবে, প্রয়োজনে পোস্টমর্টম করাবে। তো এই একটা রিপোর্ট তৈরি করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দিবে। আর পুলিশ হেফাজতে যদি কোনো ব্যক্তি মারা যায়, যেমন রিমান্ডে দেখবেন অনেক ক্ষেত্রে মারা যায়, তো এইরকম ক্ষেত্রে এই যে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন উনি নিজে করবেন। আর এই যে 174-এর মধ্যে যে ঘটনাগুলো ছিল, ম্যাজিস্ট্রেট চাইলে পুলিশ যেটা করতেছে করুক, ম্যাজিস্ট্রেটও পাশাপাশি করতে পারে, অথবা পুলিশকে বলতে পারে আপনার করার দরকার নাই, আমি করতেছি। তার মানে ম্যাজিস্ট্রেটের ক্ষমতাটা বেশি, দুইটা ধারা দুইজনের জন্য। এরপরে যদি আমরা দেখি 177 থেকে মোটামুটি যে আমাদের পরবর্তী সেকশনগুলা, এই 177 থেকে 83 পর্যন্ত এটা এক লাইনে পড়বেন, ভিতরে কিছুই নেই, আমরা কিওয়ার্ড দিয়ে কিন্তু পড়িয়ে দিয়েছি। যে ঘটনা যেখানে বিচার সেখানে, সরকার যেখানে চায় সেখানে হইতে পারে, আর যেখানে আমার ফলাফল ঘটবে উভয় জায়গায় হইতে পারে, যেই যে জায়গায় রিলেশন পাবো সব জায়গায় বিচার হইতে পারে। ডাকাত হইলে কোনো টেরিটোরিয়াল জুরিসডিকশন নাই। আর জার্নির ক্ষেত্রে হইলে যেখান থেকে শুরু করব যেখানে শেষ হবে মধ্যবর্তী সব জায়গা। এইভাবে জাস্ট মনে রাখবেন, ভিতরে অতটা কাজের না। এরপরে চলে যাব আমরা সরাসরি 190। এখানে মনে রাখবেন যে ম্যাজিস্ট্রেটরা মামলাটা আমলে কিভাবে নেয়, তিনভাবে আমরা পড়াইছি: পুলিশ রিপোর্ট, নালিশ এবং হচ্ছে নিজের সন্দেহ অথবা নিজের নলেজের মাধ্যমে। ক্যাটাগরি দেওয়া আছে। ফার্স্ট ক্লাস নিকটবর্তী যারা আছে, মানে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস, তারা স্বাভাবিকভাবে নিতে পারে না, তাদেরকে স্পেশালি ইমপাওয়ার করতে হয়। যখনই ইমপাওয়ার করবে তখনই আমলে নিতে পারবে, না হলে নিতে পারবে না।
আর 193 আমরা পড়েছি কি, দায়রা আদালত কোনো মামলা সরাসরি কগনিজেন্সে নেয় না। আর লাস্ট ক্লাসে আমরা কি পড়েছি, 561 ধারায় দেখেছি যদি বৈবাহিক ধর্ষণ রিলেটেড মামলা হয় তাহলে ওই মামলার কগনিজেন্স নিবে কে, দায়রা আদালত। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, এই যে 195 এবং 196 ভিতরে অতটা দরকার নাই, জাস্ট একটু মনে রাখবেন যদি কি হয়, পেনাল কোডে এমন কিছু অপরাধ আছে যেগুলোর কমপ্লেনেন্ট বা নালিশকারী আদালত হয়, যেমন আদালতে মিথ্যা সাক্ষী দিলেন, সরকারি কর্মকর্তার আদেশ মানলেন না। তো ওই রকম মামলা যদি আপনার বিরুদ্ধে চালাইতে হয় তাহলে ওই আদালতের লিখিত প্রয়োজন, না হলে মামলা কগনিজেন্সে নেওয়া যাবে না। আর রাষ্ট্রদ্রোহিতামূলক যদি মামলা হয় তাহলে সরকারের পারমিশনের প্রয়োজন। এই দুইটা শব্দ, আর কিছু দরকার নাই। এরপরে 200 থেকে নিয়ে 205 পর্যন্ত এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এখানে প্রয়োজনে আপনি এখানে আধা ঘন্টা নষ্ট করবেন। তাহলে এই 200 থেকে 205 প্রতিটা সেকশন পড়বেন, এখানে একটাও বাদ দেওয়ার মতো কোনো সুযোগ নাই। সংক্ষেপে যদি আমরা বলে দেই যে আদালতে আমরা মামলা করতে হলে আমরা 200 ধারায় যাই, মৌখিকভাবে যাইতে পারি, লিখিতভাবে যাইতে পারি। আদালত আমাদেরকে পরীক্ষা করে শপথের মাধ্যমে মামলাটা কগনিজেন্সে নিতে পারে, অথবা জাস্ট গ্রহণ করে বলতে পারে যে ঠিক আছে আমি একটা ইনভেস্টিগেশন করাই, একটা ইনকোয়ারি করি, তারপরে দেখা যাবে মামলা দায়ের হবে কি হবে না। যদি আমি ভুল আদালতে যাই বা ওই আদালতে যদি এখতিয়ার না থাকে তাহলে মৌখিক হইলে হাত দিয়ে দেখাই দিবে, আর যদি লিখিত হয় তাহলে কি করবে, সেখানে উনি ইন্ডোর্স করে দিবে যে ওই আদালতে যান। আর 202-এ বলতেছে, যেটা আমরা বললাম আপনার কথাবার্তা শোনার পরে ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হয় নাই, সে বলতেছে ঠিক আছে আমি পুলিশের মাধ্যমে ইনভেস্টিগেশন করাই। ওই জন্য বলতেছে যে পোস্টপোন ফর ইস্যু অফ প্রসেস, মানে পরোয়ানা জারি না করে, সমন বা ওয়ারেন্ট না পাঠায় পুলিশের মাধ্যমে হয় ইনভেস্টিগেশন করাইতে পারেন, নিজে ইনকোয়ারি করতে পারেন, থার্ড পার্টির মাধ্যমে ইনভেস্টিগেশন করায় শিওর হইতে পারেন যে অপরাধের কোনো অস্তিত্ব আছে কিনা। আর এই রকম ক্ষেত্রে আমরা একটা সেকশন পাবো 202-এর, সম্ভবত সাবসেকশন 4 দেওয়া আছে, যে যদি ম্যাজিস্ট্রেট দেখে রিপোর্ট আসার পরে আসামির বিরুদ্ধে কোনো কি নাই, কোনো প্রকার অভিযোগের অস্তিত্ব নাই, তাহলে সে 202-4-এর মাধ্যমে ডিসচার্জ করতে পারে। তাহলে ডিসচার্জ করলে আপনার প্রতিকার কি, রিভিশন দায়ের করবেন। আর 203-এ বিচারকের মনে হইতে পারে যে কোনো অস্তিত্ব নাই, তখন 203-এ মামলা উনি কি করবেন, মামলাটা উনি কমপ্লেইনটাকে ডিসমিল করে দিবেন, খারিজ করে দিবেন। তাহলে খারিজের বিরুদ্ধে প্রতিকার কি, আমরা গত ক্লাসে পড়ে আসছি, এটাও রিভিশন। আমরা ওই যে আমরা কোথায় পড়েছি, 403-এর ক্ষেত্রে আমরা পড়েছি, 403 যখন ডবল জিও পার্টি পড়লাম, তার মধ্যে কিন্তু 3টা জিনিস ছিল, যে যে কোনো প্রকারের অব্যাহতিটা ছিল আমাদের, তারপরে এই যে ডিসমিসাল অফ কমপ্লেইনটা সেখানে কিন্তু ছিল। তো সবার বিরুদ্ধে আমরা কি করতে পারবো, রিভিশন দায়ের করতে পারবো। এরপরে যদি আমরা দেখি যে 204-এ যে ম্যাজিস্ট্রেট এখন সন্তুষ্ট অপরাধের অস্তিত্ব আছে, তাইলে পরোয়ানা জারি, সমন মামলা হইলে সমন, ওয়ারেন্ট হইলে ওয়ারেন্ট। আর এইখানে যে একটা কথা আছে যে 204-এর মধ্যে আবার কিছু সাবসেকশন দিয়ে একটা কন্ডিশন দেওয়া আছে, যদি সমন জারির জন্য টাকা, যদি কোনো ফি জমা করা লাগে ফিটা জমা দিতে হবে, আর সাক্ষীর লিস্ট জমা না দিলে কি হবে না, ইস্যু অফ প্রসেস হবে না। এই দুটা মনে রাখবো। তাহলে প্রসেস ফি লাগলে ওইটা জমা দিতে হবে, আর সাক্ষীর তালিকা জমা দিতে হবে। এই দুইটা যদি ফুলফিল না করে ইস্যু অফ প্রসেস হবে না, মামলাটা কি হয়ে যাবে, আদালত বাতিল করে দিবে, খারিজ করে দিবে। তাহলে 204-এও মামলা খারিজ হয়। তাহলে এই খারিজের কারণ হচ্ছে ডিফল্ট করা। কিসের ডিফল্ট, সাক্ষীর লিস্ট জমা না দেওয়া অথবা প্রসেস ফি জমা না দেওয়া। আর 205টা সেকশন নাম্বারটা জিজ্ঞেস করে যে কত ধারায় বিচারক আসামিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে, 205-এ। বাকি এই দুটো আমাদের কাজের না। আর 205টাকে একটু নিবেন, যদি ওইটা ইয়েলো কালার করা হয় নাই, এটা একটু নিবেন, যে একসাথে একটা জিআর মামলা এবং সিআর মামলা চলতে পারে কিনা। হেডিংটা করবেন এইরকম, যে একসাথে একই অপরাধের জিআর এবং সিআর চলতে পারে কিনা। নিজেকে নিজে প্রশ্ন করেন চলতে পারে কিনা, অপরাধ একটাই, জিআর মামলা সিআর মামলা চলবে কিনা। তো 205-এর ডি বলতেছে যদি কোনো অপরাধের ক্ষেত্রে একটা সিআর মামলা দায়ের হয়, আদালত নিউজ পান যে এই অপরাধের জন্য জিআর মামলা চলমান, তাহলে এই সিআর মামলাটাকে উনি কি করবেন, স্থগিত করবেন। পুলিশকে বলবেন যে তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য। যদি অপরাধের অস্তিত্ব থাকে তাহলে দুইটা মামলাকে কম্বাইন করে এমনভাবে নিবেন
যেটা পুলিশ রিপোর্টের মাধ্যমে একটা জিআর মামলা, কোনো সিআর মামলা দায়ের হয়নি, এইভাবে ট্রায়ালটা কন্টিনিউ করবেন। আর যদি দেখেন যে না, পুলিশ রিপোর্টে অপরাধের কোনো অস্তিত্ব নাই, তখন উনি এই যে মামলাটা স্থগিত করছিলেন এটাকে কন্টিনিউ করবেন, মানে সাক্ষ্য প্রমাণ নেওয়া শুরু করবেন। এই থিমটা মনে রাখলে এই 205 এর ডিটা আপনার মনে থাকবে, যে একসাথে একই মামলার জিআর এবং সিআর মামলা তো দায়ের হইতে পারে, কোনো বাধা নেই, কিন্তু যখনই আদালত সংবাদ পাবে পুলিশ রিপোর্ট তলব করবে, যদি অপরাধের অস্তিত্ব থাকে দুটাকে কম্বাইন করবে, এইটাকে আমরা ধরে নিব একটা পুলিশ রিপোর্টের মামলা, মানে জিআর মামলা, ওইভাবে চলবে। আর যদি পুলিশ রিপোর্টে অপরাধের অস্তিত্ব না থাকে তাহলে এই স্থগিতকৃত মামলাটা কন্টিনিউ করবে। এরপরে চলে যাই আমরা চার্জ রিলেটেড, আমরা এখানে খুবই সংক্ষিপ্ত আকারে এটা পড়বেন। 225, ছোটোখাটো ভুল যদি চার্জে থাকে কোনো সমস্যা নেই, যদি ন্যায় বিচার ব্যাহত না হয়, আদালত রায় ঘোষণার পূর্ব পর্যন্ত অ্যাট এনি টাইম চার্জ পরিবর্তন করতে পারে, সংযুক্ত করতে পারে। 232, যদি বড়সড় ভুল হয়, আপিল আদালত, রিভিশন আদালত অথবা কনফার্মেশনের ক্ষেত্রে আদালত, হাইকোর্ট কি করতে পারে, শাস্তি বাতিল করতে পারে অথবা নতুন করে এর চার্জ গঠনের আদেশ দিতে পারে। তো এই তিনটা অবশ্যই পড়বেন। আর যেটা হচ্ছে 33 থেকে 40, সেখানে আসলে বাদ দেওয়ার অতটা সুযোগ নাই, আমরা যে থিম আকারে পড়িয়েছিলাম ওইভাবে পড়বেন। যে 233 বলতেছে যে প্রতিটা অপরাধ যেহেতু ভিন্ন, পৃথক চার্জ গঠন করব, পৃথক বিচার করব। আর 4টা ব্যতিক্রম বলতেছে যে না, আমরা কি করতে পারবো, একসাথে কম্বাইন করে এদের বিচার করতে পারবো। আর সর্বশেষটা আপনি পড়ে নিবেন। তারপরে একটু আমরা বলে দেই, যেহেতু আমরা রিভিশন করতেছি। 233-এ বলতেছে যদি আমরা একই প্রকারের অপরাধ সর্বোচ্চ 12 মাসের মধ্যে যতগুলা ঘটছে, তিনটাকে একসাথে চার্জ গঠন করে একসাথে বিচার করা যাবে। আর 234 যেটা বলতেছে যে সেটা হচ্ছে, সরি আমাদের এটা হচ্ছে 234, যে 12 মাসের মধ্যে সর্বোচ্চ 3টা অপরাধ একসাথে বিচার করা যায়। আর 235 বলতেছে যে আমরা কি করতে পারবো, একটা অপরাধ করতে গিয়ে ব্যক্তি একই প্রক্রিয়ায় একটা অপরাধের অংশ হিসাবে যতগুলো অপরাধ করছে, মানে ব্যক্তি গেছে ডাকাতি করতে, সে ডাকাতি করতে গেছে, বাসা আগুন লাগিয়ে দিয়েছে, হত্যা করছে, ধর্ষণ করছে, তাহলে টোটাল মামলাগুলার একসাথে চার্জ গঠন করে একসাথে বিচার করা যাবে। কোনো মামলা যদি একাধিক ধারায় যদি অপরাধ হয় তাহলে এখানে বিচার করা যাবে। কেমন, ডাকাতি করতে গিয়ে আঘাত করার আমরা পৃথক একটা সেকশন পাই, আবার নর্মাল স্বাভাবিক আঘাত পাই, তো দুইটাও একসাথে চার্জ গঠন করে বিচার করা যাবে। পাশাপাশি যখন একটা মামলা, একটা অপরাধ বা একটা কাজের অংশ নিজেই স্বয়ংসম্পূর্ণভাবে অপরাধ, আর একটার সাথে মিলাইলে নতুন অপরাধ, তাইলে সবগুলারে একসাথে বিচার করা যাবে। যেমন নর্মাল একটা হত্যা মামলা, নর্মাল একটা আঘাতের মামলা, নর্মাল একটা ডাকাতি। এখন ব্যক্তি যদি ডাকাতি করতে গিয়ে হত্যা করে, পৃথক একটা সেকশন পাই আমরা পেনাল কোডে 394, তাহলে এই অপরাধগুলা একসাথে করে বিচার করা যাবে। এই 235-এ 3টা ভাগ আছে। আর 36টা শুধু মনে রাখবেন, যদি সন্দেহ হয় তাইলে আমরা কি করব, কোনটার উপর চার্জ গঠন করব, বলতেছে যে সবগুলা করেন অথবা বিকল্পভাবে চার্জ গঠন করেন। আর এরপরে গুরুত্বপূর্ণ 37টা অতটা আমাদের কাজের না, আর 38টা আমাদের একটু কাজের। সেটা হচ্ছে যদি আমরা কোনো অপরাধের চার্জ যদি গঠনও না করি তারপরও তার শাস্তি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর 239 আমাদের 7টা অবস্থার কথা বর্ণনা করে আমরা ক্লাসে পড়িয়েছি, ওই ক্লাসটা একটু দেখে নেবেন, যে এই 7 ধরনের ব্যক্তিকে আমরা একসাথে নিয়ে আসতে পারবো। যেমন যেখানে আমাদের ওই যে চোরাই মাল রিলেটেড জিনিসগুলো ছিল, যারা যারা জড়িত থাকবে, ধাতব মুদ্রা, জাল স্ট্যাম্প তৈরি করার ব্যক্তিদেরকে একসাথে নিয়ে আসতে পারবো। গত 12 মাসে যত জায়গা চুরি করছে সবাই মিলে সবাইকে নিয়ে আসতে পারবো। একসাথে যারা চুরি করছে তাদেরকে নিয়ে আসতে পারবো। পাশাপাশি যিনি অপরাধ করছেন, যিনি অপরাধের অপসহায়তা করছেন, যিনি অপরাধের চেষ্টা করছেন, এই 3 ধরনের ব্যক্তিকেও একসাথে নিয়ে আসা যাবে। এরপরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে 240, যদি আমরা চার্জ তুলে ফেলি এর ফলাফলটা কি হবে। তো বলতেছে যে চার্জ তুলে ফেললে এর ফলাফলটা আসলে খালাস হবে, জাস্ট এটা মনে রাখবেন। আর 241 থেকে 250, এইটাতে প্রতিটাই পড়বেন, বাদ দেওয়ার সুযোগ নেই, মানে ম্যাজিস্ট্রেট আদালতের বিচারটা। এটা জাস্ট আমরা সংক্ষেপে বলে দেই যে আমরা ডিসচার্জের অ্যাপ্লিকেশন দেই 241-এর এ, আদালত চার্জ গঠন করে 242-এ,
আদালত যে কাজটা করে সেটা হচ্ছে যে টোটাল মামলাটা বিচার করে 244-এ, আর 245-এ হয় খালাস দিবে অথবা কি করবে, সেন্টেন্স দিবে। আর গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই 247, যদি নালিশি মামলায় নালিশকারী উপস্থিত না থাকে আদালত মামলা আসামিকে খালাস করবে। কেউ যদি মামলা তুলে ফেলে আদালতের অনুমতি নিয়ে তুলতে হবে, আর এর ফলাফলটা হবে অ্যাকুইটাল বা খালাসের মতো। আর যদি সেটা জিআর মামলা হয়, জিআর মামলা যে কোনো সময় আদালত স্থগিত করে আসামিকে রিলিজ করতে পারে, তবে সিআর মামলা পারবে না। এখানে সাইটে আপনি প্রয়োজনে 249-এর সাইটে একটু হ্যান্ড নোট রাখেন যে সিআর মামলা 249 ধারায় স্টপ করা যায় না, তাহলে আপনার বুঝে আসবে। কমপ্লেইন্ট বা নালিশকারীর মামলা 249-এ কি করা যায় না, স্টপ করা যায় না। আর এই 250-এ যে টাকা পয়সার পরিমাণটা একটু মনে রাখবেন। এখানে আমাদের পূর্বের যে 1000-এর জায়গায় এখন হয়ে গেছে 50,000। কেউ যদি ভুয়া মামলা করে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হইলে আমাদের সেখানে নিয়ে আসা হয়েছে 25,000। আর যদি কেউ এই টাকাগুলো পরিশোধ না করে তাইলে 1 মাস তার শাস্তির ব্যবস্থা, 30 দিন তার জেলের ব্যবস্থা আছে। এর পাশাপাশি এডিশনালি পূর্বে কি করা যাইতো, 3,000 টাকা জরিমানা করা যাইতো, এখন ওইটাকে কি করা হয়েছে 1 লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে, আরও 6 মাস জেল। টোটাল জিনিসটা ওইখান থেকে একটু মনে রাখবেন। এরপরে সামারি ট্রায়ালে শুধু 260টা পড়বেন যে সামারি ট্রায়াল কারা করতে পারে। তো এখানে ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাসটাই অথবা স্পেশালি যদি সেকেন্ড ক্লাসকে ক্ষমতা দেওয়া হয়। আর 264-র এতে একটা জিনিস মনে রাখবেন, এইটা নতুন যুক্ত করা হয়েছে যে সামারি ট্রায়ালকে বলা হয়েছে যে আপনি সকালে চার্জ গঠন করবেন বা মামলা শুরু করলে ওই বিকালের মধ্যেই শেষ করে দিবেন, তারিখ ফালানোর দরকার নাই। যেহেতু আমরা বলতেছি সংক্ষিপ্ত বিচার, তো 1 ঘন্টায় আপনি শেষ করেন, তাহলে 264-রে বলতেছে আদালতকে যে একই সেশনে শেষ করে দিবেন। এরপরে যদি আমরা চলে আসি 265, এগুলো আমাদের কাজের না। 265-র সিটা দায়রা আদালতে ডিসচার্জ অ্যাপ্লিকেশন, 265-র সি দায়রা আদালত চার্জ ফ্রেম করে, 265-র ডি দায়রা আদালত যে কাজটা করতে পারে 2বার অ্যাকুইটাল দিতে পারে, ম্যাজিস্ট্রেট শুধু একবার ছিল। যখন রাষ্ট্রপক্ষ তার সাক্ষ্য উপস্থাপন করলো আদালতের মনে হইল অপরাধের অস্তিত্ব নাই, তাহলে অ্যাকুইটাল করে দিবে 265-র এচে। ফাইনালি উভয় পক্ষকে শোনার পরে যে কাজটা করতে পারে সেটা হচ্ছে 265-র কে এর অধীনে কি করতে পারে, খালাস দিতে পারে। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই যে আসামির অনুপস্থিতিতে বিচার, 339-এর বি। এখানে সংশোধনীটা এবারে মনে রাখবেন। আগে ছিল 2টা পত্রিকা, এখন হচ্ছে একটা বহুল প্রচারিত বাংলা পত্রিকা, এটাই পার্থক্য। আর 339-এর সিএ হচ্ছে যে টাইম ফর ডিসপোজাল অফ কেস, মামলা নিষ্পত্তির সময়সীমাটা 180 দিন আর 360 দিন। এটা মোর ম্যাজিস্ট্রেট হইলে 180 দিন আর দায়রা হইলে 360 দিন। এখানে সম্ভবত আমাদের নোটে কর্মদিবস লেখা ছিল, কর্মদিবসটা বাদ দিবেন। এখানে জাস্ট শুধুমাত্র 180 দিন নর্মাল দিন, ছুটির দিন সহ ইনক্লুড হবে। এরপর যদি আমরা দেখি 340টা শুধু পড়বেন যে আসামি আইনজীবী নিয়োগ করার ক্ষমতা পায় নিজে একজন উপযোগ্য সাক্ষী। আসামি আইনজীবী নিয়োগ করার ক্ষমতা পায় নিজে একজন যোগ্য সাক্ষী। এরপরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে 345টা আপোষ, মামলার যে আপোষ, কোন মামলাটা কারা আপোষ করতে পারে। তো এক্ষেত্রে এবারে সংশোধনীটা মনে রাখবেন, যেটা 143 ধারাকে 143-কে কি করা হয়েছে, আপোষযোগ্য করা হয়েছে। তো এটা আপনার আসতে পারে, দেখবেন যে দিয়ে দিবে যে নিচের কোন অপরাধটা আপোষযোগ্য, 4টার মধ্যে এটা কিন্তু একটা থাকবেই থাকবে, যেহেতু সংশোধনী আনছে। এটা হচ্ছে কি অবৈধ সমাবেশ, আমরা জানি পেনাল কোডের অধীনে আমরা অবৈধ সমাবেশ পড়ছি, তো এইটার মধ্যে একটা সংশোধনী আনা হয়েছে যে 143 অবৈধ সমাবেশটা আপোষযোগ্য। এরপরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে মোটামুটি আমাদের জন্য 353 যে আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করা হবে। আর 364 আদালতে কিভাবে কি করা হয়, সাক্ষ্য গ্রহণ করা হয়। এরপরে 366-তে আমরা পড়েছি জাজমেন্ট কিভাবে ডেলিভারি করা হবে, প্রকাশ্য আদালতে অথবা পরবর্তী দিন হইলে কি করবে, নোটিশ দিয়ে
জাজমেন্টটা দেওয়া হবে। যদি আদালত পূর্ব থেকে মনে করে যে তাকে খালাস দিবে, তাহলে আসামিকে উপস্থিত করানোর কিন্তু দরকার নাই, যেটা আমরা পড়েছি। আর 368টা মৃত্যুদণ্ড কিভাবে দেওয়া হবে সেটা ডিরেকশনটা দিয়ে দিবে যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। দায়রা আদালত মৃত্যুদণ্ড দিলে 374-এ হাইকোর্টে পাঠাবে, হাইকোর্ট 376-এ ওইটাকে কনফার্মেশন দিবে। এইভাবে পড়বেন, 74-এ পাঠাবে, 76-এ কনফার্ম করে দিবে যে ঠিক আছে আপনারটা। এরপরে ও গর্ভবতী মহিলা হইলে 382 ব্যবহার করব, তার এটা স্টপ করে দিব, করে হাইকোর্ট চাইলে ওইটাকে কি করতে পারে, যাবজ্জীবনে কনভার্ট করে দিতে পারে মহিলা হইলে। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ 401 আর 402। 401-এর অধীনে এই যে বিশেষ বিশেষ দিন, ঈদে, পূজায়, নববর্ষে যারা জেলে আছেন, সরকার চাইলে এদের শাস্তিটা কি করতে পারে, মওকুফ করে এদেরকে রিলিজ করে দিতে পারে। আর 403টা ভালো করে পড়বেন, ডবল জিওপার্ডি, আর বিস্তারিত তো আমরা পড়িয়েছি, সেটা একটু দেখে নেবেন সেখান থেকে। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে 12 থেকে নিয়ে আমাদের 14 পর্যন্ত, যে কখন আপিল করা যায় না। এখানে টাকার পরিমাণটা চেঞ্জ করা হয়েছে, সব জায়গায় টাকার পরিমাণটা নিজের মধ্যে মিলিয়ে নেবেন। যে ছোটোখাটো ব্যাপারে 5,000 টাকা পর্যন্ত যদি জরিমানা হয়, কোনো আপিল করা যাবে না। আর কেউ যদি অপরাধ স্বীকার করে, ওর বিরুদ্ধে আপিল চলবে না। সামারি ট্রায়ালে 5,000 টাকা পর্যন্ত জরিমানা করলে আপিল চলবে না, এই তিনটা জিনিস। আর 417 আর 417 এটাও আমরা বিস্তারিত পড়াইছি, যে একুইটালের বিরুদ্ধে আপিলটার ক্ষেত্রে সময়সীমাটা মনে রাখবেন। রাষ্ট্র হইলে তামাদি আইনের 157 মোতাবেক 6 মাস, আর যদি অভিযোগকারী বা নালিশকারী আপিল করতে চায় তাহলে 2 মাস। আর ইনঅ্যাডিকুয়েট অফ সেন্টেন্স মানে দণ্ড বাড়ানোর, অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে রাষ্ট্র করুক আর নালিশকারী করুক, 2 মাসের মধ্যেই আপিলটা দায়ের করতে হবে। এরপরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে 426 আপিল স্তরে আসামিকে জামিন দেওয়া বিধান হচ্ছে 426, এতটুকু মনে রাখবেন যথেষ্ট। আর 431 এটা হেডিংটা মনে রাখবেন, যে আপিল কখন বাতিল হয়, তাইলে আসামি মারা গেলে আপিল বাতিল হয়ে যায়। এরপরে 339টা আপনারা একটু মনে রাখবেন, যে হাইকোর্ট ডিভিশন কত ধারার অধীনে কি করে রিভিশন করে, জাস্ট এটাই। আর ডিভিশনগুলার নিষ্পত্তির সময়সীমা 90 কর্মদিবস। এরপরে আমরা 3টা সেকশন পাবো, যেখানে আমাদের 480, 483 আর একটা হচ্ছে আমাদের 485, এই কয়েকটার মধ্যে আমাদের জরিমানার কথা বলা আছে। মানে আদালতে যদি আমরা কি করি, আদালত অবমাননা করি, সেক্ষেত্রে আদালত কি করতে পারবে, তৎক্ষণাৎ কি করতে পারবে, কত টাকা জরিমানা করতে পারবে, সর্বোচ্চ কতদিন জেলে রাখতে পারবে। 3টা সেকশন আপনাদেরকে আমরা পড়াইছিলাম, ওইটা জাস্ট একটু স্মরণ করবেন। 7 দিন পর্যন্ত সর্বোচ্চ জেল এবং 200 টাকা পর্যন্ত জরিমানাটা করতে পারে, ওই জিনিসটা একটু মনে রাখবেন। আর যদি কোনো দলিলপত্র আনতে আপনি, আর যদি যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যদি কি করেন, সমন দেওয়ার পরেও যদি আপনি না আসেন, তাইলে সর্বোচ্চ 250 টাকা জরিমানা। মানে 3টা অ্যামাউন্ট দেওয়া আছে, ওইগুলো একটু ভালো করে নোট করে পড়ার চেষ্টাটা করবেন। আর 491 এটা মনে রাখবেন, যে হেভিয়াস কর্পাস প্রকৃতির রিট 5টি ক্ষেত্রে জারি করা হয় আমাদের সিআরপিসি অনুযায়ী, এটা একটু মনে করার চেষ্টা করবেন। 492 পাবলিক প্রসিকিউটর সরকার নিয়োগ দেয়, না থাকলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিয়োগ দিবেন। আর যেটা হচ্ছে যে যদি কেউ যদি কোনো মামলায় ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করতে চায়, নিয়োগ করতে পারবে, তবে সে পাবলিক প্রসিকিউটরের অধীনে কাজ করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের 494 মামলা তুলে ফেলার যেই ফলাফলটা, চার্জ গঠনের পূর্বে হইলে ডিসচার্জ, চার্জ গঠনের পরে হইলে খালাস, সেই শব্দটা শুধু মনে রাখবেন। এরপরে যদি আমরা দেখি আমাদের জন্য জামিন রিলেটেড যে 3টা সেকশন আছে, এই 3টা সেকশন পড়বেন, যে বেইলেবল হইলে 496, নন বেইলেবল হইলে 497, আর রায়ের পরে যে কোনো সময় 498। আর আমরা যেটা বলেছি, আগাম জামিনটা নর্মালি বর্তমানে 498 অধীনে হাইকোর্ট শুধুমাত্র গ্রান্ট করে। আর 499-এর মধ্যে আমাদের যে বন্ড এবং যে জিম্মাদার রিলেটেড আমরা কিন্তু কথাবার্তা আপনাদেরকে পড়িয়েছি, সেখান থেকে একটু ডিটেল দেখে নেবেন।
এরপরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে 522। যদি ক্রিমিনাল ফোর্স বা ক্রিমিনাল ইন্টিমিডেশন ব্যবহার করে কাউকে সম্পত্তি থেকে বেদখল করা হয়, তাহলে রায় ঘোষণার সাথে অথবা 1 মাসের মধ্যে সম্পত্তির দখল বুঝিয়ে দেওয়ার আদেশ দেওয়া যাইতে পারে। এরপরে 426 সেকশন নাম্বারটা মনে রাখবেন যে 426-এর অধীনে হাইকোর্ট মামলা ট্রান্সফার করে অথবা নিজে মামলাটা শোনার জন্য নিতে পারে। এরপরে 429 এবং 430 গত ক্লাসে আমরা বিস্তারিত পড়িয়েছি যে কতটি ক্ষেত্রে কার্যধারা বাতিল হয় আর কতটি ক্ষেত্রে বাতিল হয় না, ওইটা জাস্ট একটু মনে রাখার চেষ্টা করবেন। আর এই যে 539-এর বিল লোকাল ইন্সপেকশন, ওই যে 148 দুটো একসাথে লিখে রাখবেন, একটা হচ্ছে লোকাল ইনকোয়ারি আর একটা হচ্ছে লোকাল ইন্সপেকশন, যাতে দুটার মধ্যে আপনার গন্ডগোলটা না বাধে। আর 445টা মনে রাখবেন যে যে কোনো জরিমানা যেটা অ্যাওয়ার্ড করে এটা নর্মালি সরকার পায়, তবে বিচারক চাইলে অভিযোগকারী, নালিশকারী বা ভিকটিমকেও সেখান থেকে কম্পনসেট করার সুযোগ আছে এই 445-এর অধীনে। এরপরে 456, যদি কোনো বিচারক বা ম্যাজিস্ট্রেট কোনো মামলাতে নিজের পার্সোনাল ইন্টারেস্ট থাকে, আপিল আদালতের অনুমতি ছাড়া ওই মামলাটা উনি শুনবেন না। আর 461 এটা হচ্ছে আমাদের ইনহেরেন্ট পাওয়ার, অথবা আমরা বলতে পারি কোয়াশমেন্ট, অথবা বলতে পারি আদালতের ইনহেরেন্ট ক্ষমতা। ফৌজদারি মামলায় শুধুমাত্র হাইকোর্ট প্রয়োগ করতে পারে, এই জিনিসটা মনে রাখবো। এটা হচ্ছে যে 3টা ক্ষেত্রে প্রয়োগ করা হয়, যেটা আমরা বলেছি যে এই কোডের অধীনে যেই কোনো প্রকার আদেশকে ইফেক্টে আনতে কেউ যদি কি করে কোনো আদালতের প্রসিডিংকে অ্যাবিউজ করে সেটাকে ঠিক করতে, আরেকটা হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠায়, এন্ড অফ জাস্টিস করার জন্য। আর ফৌজ দেওয়ানি মামলার ক্ষেত্রে একই জিনিস সকল সিভিল আদালত পারে, একটা হচ্ছে আদালতের অ্যাবিউজটাকে রোধ করার জন্য আর ন্যায় বিচারের জন্য, ওই প্রথমটা শুধু নাই, এটাই পার্থক্য। আর সর্বশেষ 565, এটা ভিতরে অনেকগুলা কথা আছে, দরকার নাই, জাস্ট আপনি দিতে পারেন যে দণ্ডিত আসামির ঠিকানা জানানোর বিধিমালা নিয়মমালা 565-র অধীনে। এই যে কয়েকটা সেকশন আমরা দিলাম, যদি এই সেকশনগুলা আপনি বারবার পড়তে পারেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি যেটা বললাম